জি ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব, যারা হচ্ছে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু বলার জন্য। আর আমরা চেষ্টা করবো আজকে ফান্ডামেন্টালস অফ সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদেরকে কিছু বলার, যার মাধ্যমে হয়তো আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে একটু হলেও অভিজ্ঞতা হয়ে যাবে বা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, একটু আগে দিয়েছেন যদিও। আমি হচ্ছে মূলত সাকিব হক জিসান। আমি মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার এবং ইনস্ট্রাক্টর দ্য টেকচারবিডি চ্যানেল, যেটা ইউটিউবে আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন। আর এছাড়াও আমি টিম ওনার বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রেহিট হ্যাকার্স কমিউনিটি। আর এছাড়াও আমি সিইও এবং ফাউন্ডার বাইক ক্যাপসুল লিমিটেড। তো আজ মূলত আমাদের যে 3 দিনের সেশন, আজকে প্রথম দিন। তো আমাদের প্রথম দিনের সেশনে আমরা মূলত তিনটা আমরা সেগমেন্টে ভাগ করেছি। প্রথমত হচ্ছে বেসিক কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো, দ্বিতীয়ত হচ্ছে মূলত পার্সোনাল ডেটা সিকিউরিটি নিয়ে আমরা কথা বলবো, এবং সোশ্যাল মিডিয়া সিকিউরিটি নিয়ে আমরা কথা বলবো। তো বেসিক কনসেপ্টস এর মধ্যে আমরা কি কি বলতে পারি? বেসিক কনসেপ্টস এর মধ্যে মূলত আমরা সাইবার সিকিউরিটি বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। আর পার্সোনাল ডেটা সিকিউরিটির মধ্যে কিভাবে ডেটাগুলোকে আপনি সিকিউর রাখতে পারবেন, আপনার নিজস্ব ডেটা, আপনার নিজের যে পার্সোনাল ডেটা আছে সেগুলোকে। আর সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, যেহেতু আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার সাথে আমরা কানেক্টেড, সো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কি করা উচিত এবং কি করা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে আমাদের সিকিউরিটি পারপাসটা বৃদ্ধি করতে হলে। তো প্রথমে শুরু করা যাক বেসিক কনসেপ্ট নিয়ে, বা সাইবার সিকিউরিটির বেসিক কিছু ধারণা নিয়ে। সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূলত সাইবার এবং সিকিউরিটি, অর্থাৎ ভার্চুয়াল ফিল্ড বা অনলাইন অ্যাক্টিভিটিজ এর যে আমাদের সিকিউরিটি পারপাসটা, সেটা হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি। এখন সাইবার সিকিউরিটিতে আমরা যদি প্রথমত বলি যে বিষয়টা কোত্থেকে আসছে, দেখুন আমরা কিন্তু মূলত দুই ভাবে আমরা জীবনযাপন করি, একটা হচ্ছে অফলাইন এবং দ্বিতীয়টা হচ্ছে অনলাইন। তো অফলাইনের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি ঠিক সেম কাজগুলো কিন্তু অনলাইন আমরা করে থাকি। কিভাবে? এই যেমন ধরুন, আমরা যেরকম হচ্ছে অফলাইন আমরা বিজনেস করে থাকি, আমরা কিন্তু অনলাইনেও বিজনেস করে থাকি। আমাদের কিন্তু অফলাইনে যেরকম আমরা পড়াশোনা করছি, অনলাইনে কিন্তু এখন আমরা পড়াশোনা করছি। আজকের ব্যাপারটা যদি বলা যায় যে অফলাইনে যেরকম আমাদের সেমিনার হয়, আজকে হচ্ছে ওয়েবিনার, যেটা হচ্ছে অনলাইনে। তো এই যে আমরা ভার্চুয়াল ফিল্ডে আমরা ঢুকছি বা ভার্চুয়াল ফিল্ডে আমরা আমাদের কাজগুলো আমরা সচরাচর কাজ করে থাকছি, এগুলো মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। কি কাজগুলো করে থাকি? অর্থাৎ অনলাইন অ্যাক্টিভিটিজ এর মধ্যে মূলত আমাদের হচ্ছে লার্নিং, আর্নিং, এবং আমরা যা শিখছি সেটা আমরা শেয়ার করছি, এবং আমাদের কমিউনিকেশন আমরা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে আমরা কমিউনিকেশন গুলো তৈরি করছি। তো এত কিছু কাজ যেহেতু করছে আমাদের, সো আমাদের কিন্তু একটা দায়িত্ব থাকে যে আমাদের ডেটাগুলো কিভাবে প্রসেস হচ্ছে এবং সেই ডেটাগুলো কিভাবে সিকিউর রাখা যায়। তো এই যে এনক্রিপশন বা ডেটা সিকিউরিটির ব্যাপারটা, সেটাই হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি। তো আমরা আজকে মূলত সেই বিষয়গুলো নিয়ে হালকা একটু ধারণা দিব, আপনারা অনেকে জানেন। তো প্রথমত বলতে হবে হচ্ছে সাইবার সিকিউরিটির বিষয়টা বলতে গেলে আসবে হচ্ছে সাইবার থ্রেট কি কি আছে। এখন সাইবার থ্রেট তো অনেক আছে। এখন সাইবার থ্রেটকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, এর মধ্যে কিন্তু প্রথমত পড়বে হচ্ছে ক্রিপ্টো মাইনার্স। এখন কথা হচ্ছে ক্রিপ্টো মাইনার্স জিনিসটা কি? আমরা কিন্তু বিটকয়েনের নাম শুনেছি, অর্থাৎ ডিজিটাল কারেন্সি। আমরা জানি যে বিভিন্ন সময়, বর্তমান সময়ে কিন্তু ক্রিপ্টো মাইনার্সের যে ক্রিপ্টো কারেন্সির যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো ক্রিপ্টো কারেন্সির চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু হ্যাকার্সরা সেটা মাইনিং করে ফেলতেছে। অনেক সময় দেখা যায় যে আমাদের বিটকয়েন যদিও খুব বেশি সিকিউর, তারপরেও কিন্তু আমরা সেখান থেকে মাইনিং করে সেই ক্রিপ্টো মাইনার্সের আমরা শিকার হচ্ছে। তারপর আসছে র্যানসমওয়্যার অ্যাটাক। র্যানসমওয়্যার হচ্ছে মূলত এক ধরনের ম্যালওয়্যার, যা হচ্ছে মূলত আপনার ডেটা বা আপনার ডিভাইসের ফাইলসগুলোকে এনক্রিপ্টেড করে ফেলবে। এই ম্যালওয়্যার মাধ্যমে মূলত আপনার ডেটাগুলো এনক্রিপশনের পর আপনার ডেটাগুলো আপনার ইউজই করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত হ্যাকার সেই বিষয়টাকে আপনাকে ইউজ করার জন্য সেটা দিচ্ছে বা সেরকম কোনো আপনি কিছু করতেছেন। এই ক্ষেত্রে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে থাকে আমাদের ক্ষেত্রে, আমরা যেটা দেখি, র্যানসমওয়্যার অ্যাটাকে অনেকে শিকার হন, অনেকে আমাদের কাছে আসেন, যেহেতু আমরা একটা গ্রেট হ্যাকার্স কমিউনিটি আমরা রান করছি। সো আমাদের কাছে অনেকে আসেন যে এই ব্যাপারটা নিয়ে, যে ভাই আমার পিসিতে কিছু ফাইল ছিল, এই ফাইলগুলো এনক্রিপ্টেড হয়ে গেছে, এখন আমরা সেগুলো কিভাবে ডিক্রিপ্ট করব বা কিগুলো আমরা সেভাবে কি, মানে এই বিষয়গুলো কিভাবে আমরা সলভ করব। তখন কিন্তু আমরা মূলত র্যানসমওয়্যার অ্যাটাক সম্পর্কে বা র্যানসমওয়্যারে কি করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা দিই। তো আজকে এটা নিয়ে হালকা একটু বলবো। তারপর আসছে হচ্ছে মূলত সাইবার থ্রেটস এর মধ্যে বটনেট নিয়ে। এখন বটনেট জিনিসটা কি? বটনেট হচ্ছে মূলত একাধিক ডিভাইসকে ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমে ইনফেক্টেড করে সেটাকে কন্ট্রোল করা যায়, এবং সেই কাজগুলো করা হচ্ছে হ্যাকার্সরা। তো এর মধ্যে মূলত আপনার ডিভাইসকে কন্ট্রোল করার মাধ্যমে বা একাধিক ডিভাইসকে কন্ট্রোল করার মাধ্যমে হ্যাকাররা কিন্তু তাদের যে কার্যসিদ্ধি সেটা কিন্তু খুব সহজে করতে পারবে। এতে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এবং পাশাপাশি আপনিও জড়িয়ে যাবেন। তো এই বিষয়গুলোকে মূলত আমাদের মাথায় রাখতে হবে, আর এই জন্য মূলত সাইবার সিকিউরিটি।
তারপর আসছে মূলত ইনফোস্টেলার, অর্থাৎ 4 নম্বর ধাপে যদি আমরা 4টা ভাগে ভাগ করি সেখানে হচ্ছে ইনফোস্টেলার আসে। ইনফোস্টেলার জিনিসটা কি? এটা আমরা সবাই জানি যে ইনফরমেশন স্টিল করবে। এখন এটা কিভাবে করে? এটা করা হচ্ছে মূলত ট্রোজান অ্যাটাকের মাধ্যমে। ট্রোজান অ্যাটাকের মাধ্যমে মূলত হ্যাকারসরা করে কি, আপনার ইনফরমেশন গুলো আপনার ডিভাইস থেকে, তারা ট্রোজান অ্যাটাকের মাধ্যমে আপনার ডিভাইস থেকে সেগুলো স্টিল করে নিয়ে যায়, অর্থাৎ চুরি করে নিয়ে যায়। এই ইনফরমেশন স্টিলিং বা ইনফরমেশন চুরি করার বিষয়টি হচ্ছে মূলত ইনফোস্টেলার। তো এখন কথা হচ্ছে যে পুরো পৃথিবীতে কোন কোন দেশ সবচেয়ে বেশি এফেক্টেড হয় এই সাইবার অ্যাক্টিভিটিজ এর মধ্যে বা সাইবার অ্যাটাকিং এর মধ্যে, এবং কোন কোন দেশ সবচেয়ে বেশি অ্যাটাক করে থাকে। তো এফেক্টেড লিস্টের মধ্যে সর্বপ্রথম আসবে হচ্ছে রোমানিয়া। এটা আমি মানে এমডি বলছি না, গুগল থেকে কালেক্ট করেছি। আর দ্বিতীয় অবস্থান আছে ব্রাজিল, তারপর আছে তাইওয়ান, রাশিয়া, তুর্কি, ইউনাইটেড স্টেটস এবং চায়না। এরা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড, অর্থাৎ এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে বললাম সাইবার থ্রেটস গুলো নিয়ে, সেগুলো কিন্তু এই দেশগুলোতে সবচেয়ে বেশি এফেক্ট করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটাকার, অর্থাৎ কারা এগুলো অ্যাটাক করছে। অবশ্যই এগুলো হ্যাকার, আর হ্যাকাররা তো মানুষই, তাই না? তো অ্যাটাকারদের মধ্যে মূলত রয়েছে চায়না, ইউনাইটেড স্টেটস, তুর্কি, রাশিয়া, ব্রাজিল, রোমানিয়া, ইন্ডিয়া, ইটালি এবং হাঙ্গেরি। দেখুন এখানে কিন্তু ইন্ডিয়াও আছে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার পরও আমরা কিন্তু সেদিক থেকে পিছিয়ে আছি। না, এখন বলবো না যে অ্যাটাক করছে, তারপর আমাদের সিকিউরিটি বিষয়টা মাথায় রাখাটা জরুরি। আমরা 2015 সাল থেকে 2016 সালের মধ্যে আমরা যতটা এগিয়েছিলাম সাইবার সিকিউরিটি নিয়ে, আমাদের যে কার্যপ্রণালী ছিল সেটা কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। এরও কিছু কারণ আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যে কেন আমাদের সাইবার সিকিউরিটিতে আরো বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন, এবং কিভাবে আমরা আমাদের সাইবার সিকিউরিটিতে অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে নিজেদের পার্সোনাল ডেটা সিকিউরিটি আমরা তৈরি করতে পারবো। তাহলে এই সমস্ত অ্যাটাকের শিকার হবো না, সাইবার থ্রেটগুলো থেকে আমরা একটু হলেও নিরাপদ থাকতে পারবো। এখন আপনি বলতে পারেন এতগুলো কথা আমি বললাম, এগুলো আপনি কোত্থেকে পাইছেন ভাই? ঠিক আছে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো পৃথিবীতে কিন্তু আপনার সাইবার থ্রেট ম্যাপের মাধ্যমে আপনি একদম লাইভ অ্যাটাক গুলো দেখতে পারবেন, যে কিভাবে সেই অ্যাটাক গুলো হচ্ছে, কোন কোন কান্ট্রিতে এফেক্ট হচ্ছে এবং অ্যাটাকাররা কারা। তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কের মাধ্যমে। এটা হচ্ছে মূলত fireeye.com সাইবার ম্যাপ থ্রেট ম্যাপ। এটা মূলত এক ধরনের ওয়েবসাইট যার মধ্যে মূলত একদম সরাসরি বর্তমান সময় এখন একদম টাইম দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 7:43, হয়তো আপনার হইতেছে, আমার এখানে 7:43 রয়েছে। সো এই সময় দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় এই সাইবার অ্যাটাক গুলো হচ্ছে। আপনি যদি একটু জুম করেন দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে টপ 5 রিপোর্টের ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোন কোন ইন্ডাস্ট্রিতে মূলত গত 30 দিনে সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল সার্ভিস, অবশ্যই এই ব্যাপারটা খুবই জরুরি, কারণ ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলোতে অ্যাটাকের মাধ্যমে কিন্তু মূলত এই যে ক্রিপ্টোকারেন্সি বা মাইনিং এর ব্যাপারগুলো ঘটে থাকে। ডেটাগুলো লিক করা হয় এবং লিক করার পর কিন্তু সেগুলোকে আস্তে আস্তে সেগুলোর মাধ্যমে আরো বেশি আপনার সাইবার সিকিউরিটি থ্রেট তৈরি করা হয়। এরপর আছে সার্ভিসেস এবং কনসাল্টিং। টেলিকমের মধ্যেও কিন্তু মূলত এই ধরনের অ্যাটাক গুলো হচ্ছে। অনেক সময় আমরা দেখে থাকবেন ইন্ডিয়ান সিনেমায় বা আপনার হলিউড বলিউডের ক্ষেত্রে দেখে যে আমি কথা শুনছি একজনের, আমি হ্যাকার, আমি একজনের কথা শুনতে পাচ্ছি। এই ব্যাপারটা কিন্তু মূলত হচ্ছে টেলিকম সার্ভিসেস, যে টেলিকম ইন্ডাস্ট্রি, সেই ব্যাপারটা কিন্তু ঘটে থাকে। এটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে একটা প্রসেস। তো এরপর আছে মূলত ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে, সেক্ষেত্রে কিন্তু মূলত এই ধরনের অ্যাটাক গুলো ঘটে থাকে। ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো, সেক্ষেত্রে মূলত এই ধরনের অ্যাটাক ঘটে থাকে। আর দেখতে পাচ্ছেন উপরে একদম, এখানে দেখতে পাচ্ছেন কোন কোন টিম অ্যাটাক গুলো করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একদম ম্যাপের মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল থেকে, আমি একটু আগে বললাম কিন্তু ব্রাজিল, ইন্ডিয়া, দেখছেন দেশগুলোর কথা বললাম, এরা কিন্তু প্রতিনিয়ত অ্যাটাক গুলো করছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত সেরকম নাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে এই কাজগুলো করার। তো তার জন্য হচ্ছে নিজেদেরকে আগে তৈরি করতে হবে। সে যা হোক, আমি আবার ফিরে যাই আমার মেইন টপিকে। আচ্ছা, দেখা যাচ্ছে? ওকে, আমি এতটুকু পর্যন্ত ছিলাম। আচ্ছা, তো তারপর আমি শুরু করি আবার। তো সাইবার থ্রেট ম্যাপ সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে কিভাবে আসলে আপনি দেখতে পারবেন। এরকম সাইবার থ্রেট ম্যাপ আরো আছে, শুধুমাত্র এই ফায়ার আই তা নয়, আপনি চাইলে ক্যাসপার স্কাইয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা মূলত দেখতে পারি বা জানতে পারি যে মূলত এই লাইভ অ্যাটাক গুলো কোথায় হচ্ছে, বা কোথায় কোথায় এই অ্যাটাক গুলো হচ্ছে, বা কারা কারা এফেক্টেড হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ইজিলি জানতে পারি। এবার কথা হচ্ছে, আমরা তো ওয়ার্ল্ড ঘুরে আসলাম, দুনিয়া ঘুরে আসছে, এখন আমরা দেশে ঘুরি। বাংলাদেশে মূলত সাইবার থ্রেট ঘটে থাকে কোন কোন ক্ষেত্রে? আপনারা 2016 সালের বাংলাদেশের ব্যাংকের রবারি সিস্টেমটা আপনারা শুনেছেন হয়তো বা।
বাংলাদেশ ব্যাংক রবারি ঘটেছে, কিছুদিন আগে হয়তো আমি নিউজটা দেখলাম আবার গত এক সপ্তাহের মধ্যেই, যে উত্তর কোরিয়া থেকে কিন্তু সেটা মানে একটা অস্থির ছক কষার মতো আর এই কাজটা করেছে। এটার সিস্টেমটাও মূলত মানে হ্যাকিং এর নর্মাল সিস্টেমের মতো। আমরা কিন্তু যদি আগে থেকে আরো বেশি সচেতন থাকতাম তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটা আমরা রুখে দাঁড়াতে পারতাম, বাংলাদেশ ব্যাংকের এই রবারি সিস্টেমটা। তাহলে আমাদের দেশের টাকা হয়তো অন্য কোথাও যেত না, আর আমাদের এই সমস্যাগুলো হয়তো তৈরি হতো না। তো এটা গেল হচ্ছে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রবারির কথাটা। এবার আমরা আসছি 2020, একদম গত বছরের কথা। 2020-এর তথ্য অনুযায়ী প্রায় 69.55% আপনার ইউনিক ইউজার্সরা মূলত হচ্ছে হাইস্ট রিস্কে আছে ভাইরাস ইনফেকশনের মধ্যে, অর্থাৎ তাদেরকে ভাইরাস দ্বারা বিভিন্ন ধরনের লোকাল ভাইরাস থাকতে পারে। এখন ভাইরাস তো বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হতে পারে বা আদার্স প্রধান ভাইরাস হতে পারে। এই সমস্ত ভাইরাসের মাধ্যমে তাদের ডেটাগুলোকে চুরি করা হচ্ছে বা তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং তারা এফেক্টেড হচ্ছে। এটা হচ্ছে 2020 সালে, যেটার পরিসংখ্যান দাঁড়িয়েছে হচ্ছে 69.55%। আর রিসেন্ট যদি বলা হয় সেটা হচ্ছে মূলত সবচেয়ে বেশি ঘটে থাকে সেটা হচ্ছে স্প্যামিং অ্যাটাক। গত কিছুদিন আগে আমরা এটা দেখেছি, সেটা হচ্ছে যে অনেকে হয়তো বা কি বলবো, কোকা কোলা থেকে হয়তো আইফোন পেয়েছেন, তাই না? কোকা কোলা থেকে আইফোন দিয়েছিল, ওটা মূলত হচ্ছে স্প্যামিং অ্যাটাকের শিকার হয়েছেন অনেকে, প্রায় 58 লাখ মেবি, যতটা সম্ভব আমার খেয়াল নাই। তো ওরকম একটা ডেটা হয়তো বাংলাদেশ থেকে কালেক্ট করে ওরা স্প্যামাররা নিয়ে গেছে। তো এই যে স্প্যামিং এর অ্যাটাকের শিকার হন, বিভিন্ন ধরনের লোভনীয় আপনাদেরকে অফার দেওয়া হয় বা আপনারা সেগুলো ক্লিক করেন এবং এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনারা স্প্যাম অ্যাটাকের শিকার হন, এবং এটার পরিমাণ প্রায় 80% বাংলাদেশে এই ভিকটিমের পরিমাণ। তো বুঝতেই পারছেন যে সাইবার থ্রেট বাংলাদেশে কিন্তু খুব একটা কম নয়, কাজে আমাদেরকে সচেতন হতে হবে। আর এই কারণে হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি আমাদের ফান্ডামেন্টাল জানতে হবে। এখন করার কথা হচ্ছে যে আমরা আসলে কি করব, এত এত কাহিনী ঘটে যাচ্ছে আমাদের সাথে, এখন আমাদের কি করা উচিত? এক্ষেত্রে আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে মূলত বেসিক নলেজ থাকতে হবে আমাদের পার্সোনাল ডেটা সিকিউরিটির উপর, অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত ডেটাকে কিভাবে নিরাপদ রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই সোচ্চার হতে হবে এবং আপনাকে সাবধান হতে হবে। আপনার যে নলেজটা প্রয়োজন সেটা অবশ্যই জরুরি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তারপর হচ্ছে মূলত দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শেয়ার নলেজ উইথ আদার্স, অর্থাৎ আপনি যেটা জানতে পারছেন সেটা অন্যকে জানানোর চেষ্টা করুন, কারণ লার্নিং এবং শেয়ারিং এর মাধ্যমে কিন্তু মূলত অন্যরা সচেতন হবে এবং আপনি সচেতন করতে পারবেন। তারপর হচ্ছে মূলত কনসিয়াস অ্যাবাউট ইউজিং অনলাইন প্ল্যাটফর্ম। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা সচেতন নই। আমরা যেখানে সেখানে ক্লিক করছি, আমরা বিভিন্ন অফার দিচ্ছি, আমরা ক্লিক করছি, আমাদের ডেটাগুলো ইচ্ছে মতো পাসওয়ার্ড চাচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড চাচ্ছে বলতে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে মেইলে লগ ইন করতে হয়, বিভিন্ন ধরনের সাইটে আপনার কানেক্ট হতে গেলে বলে যে আপনার মেইল কানেক্ট করতে হবে, ভালো কথা মেইল কানেক্ট করবো, সেখানে পাসওয়ার্ড আবার চাচ্ছে। এই যে আপনি জিনিসগুলো দিয়ে দিচ্ছেন সেগুলো কিন্তু আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনার সচেতনতা না থাকার কারণে কিন্তু আপনি কাজগুলো করে ফেলতেছেন, এবং এর মাধ্যমে কিন্তু হ্যাকাররা বা যারা ক্র্যাকার আছেন বা স্প্যামার আছেন তারা কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারছে, খুব সহজে আপনার ডেটাগুলো তারা ইউজ করতে পারছে। তারপর যেটা সর্বশেষ কথা বলবো, যেটা করা উচিত সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির যে মেথড গুলো সেগুলো জানা উচিত। আমাদের সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে, সাইবার সিকিউরিটিতে আমাদের কেরিয়ার করতে গেলে কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানা উচিত। এগুলো নিয়ে মূলত আমাদের পরবর্তী সেশনগুলোতে আমরা আসবো। আমাদের 3 দিনের সেশন, আজকে প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল এবং আমরা বেসিক নিয়ে কথা বলছি, তো ওই সেশনগুলোতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, কিভাবে কেরিয়ার করতে পারবেন বা আপনার ডেটাগুলো কিভাবে আপনি সিকিউর রাখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার কিভাবে হ্যাকাররা এই কাজগুলো করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এখন আসছে আমাদের দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে পার্সোনাল ডেটা সিকিউরিটি। এখন ব্যক্তিগত তথ্য সুরক্ষা বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত বলতে কিন্তু আমরা দুই ধরনের জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে প্রাইভেট ডেটা এবং অন্যটি হচ্ছে অফিসিয়াল ডেটা। প্রাইভেট ডেটা কি? প্রাইভেট ডেটা হচ্ছে মূলত আপনি আপনার ব্যক্তিগত যে ডেটা, ধরুন আপনার ফেসবুক ইউজ করতেছেন, আপনি আপনি ইনস্টাগ্রাম ইউজ করছেন, তো সেখানে আপনি যে ডেটাগুলো আপনি মানে পোস্ট করছেন, আপনার ইনফরমেশন গুলো আপনি দিচ্ছেন, সেগুলো কিন্তু হচ্ছে মূলত আপনার প্রাইভেট ডেটা। এছাড়াও প্রাইভেট ডেটার মধ্যে পড়ে হচ্ছে কি আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, অবশ্যই এটা প্রাইভেট ডেটার মধ্যে পড়বে, আপনার কোথায় জন্ম হয়েছে, আপনার ঠিকানা কোথায়, এই বিষয়গুলো কিন্তু প্রাইভেট ডেটার মধ্যে পড়ে। এবং এগুলো ইউজ করে কিন্তু হ্যাকাররা বা স্প্যামাররা কিন্তু আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার ডেটাগুলো তারা লিক করতে পারবে। খুব ইজি ব্যাপারগুলো, ইজি বলতে তাদের কাছে যারা জিনিসগুলো বুঝতে পারবে আর কি। তারপর হচ্ছে অফিসিয়াল ডেটা। এখন মাঝে মাঝে থাকে যে বিভিন্ন ধরনের কোম্পানিতে আমার রাগ হয়েছে, আমি কোম্পানি অ্যাটাক করব। যেমন উইন্ডোজ, মাইক্রোসফট বলেন, তারপর হচ্ছে গুগল বলেন, টুইটার বলেন, প্রতিটা অফিসিয়াল যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে কিন্তু ডেটা আপনার লিক করা হয়েছে। কিছুদিন আগে ফেসবুকের ডেটা লিক হয়েছে। তো এই ব্যাপারগুলো যখন আমরা হ্যাকাররা করে থাকে তখন কিন্তু মূলত এই অফিসিয়াল ডেটার যে সিকিউরিটি ব্যাপারটা সেটা কিন্তু একদম সরাসরি লিক হয়ে যায়, সেটা তখন সিকিউর থাকে না। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত পার্সোনাল ডেটার অন্তর্ভুক্ত থাকে, প্রাইভেট ডেটা এবং অফিসিয়াল ডেটা।
এখন এই কাজগুলো আপনি করবেন, আপনাকে তো আর ছেড়ে দিবে না। প্রতিটা দেশেরই কিছু ল এন্ড রেগুলেশনস আছে। যেমন বাংলাদেশে যদি আপনি অন্য কোনো ডেটা, আপনার অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির ডেটা আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট অ্যাক্ট 2000-এর কিন্তু আওতায় আপনি পড়ে যাবেন। এবং ডিজিটাল সিকিউরিটি আইন বা সিকিউরিটি অ্যাক্ট 2018 আছে, যেখানে মূলত বলা হয়ে থাকে যে অন্য কারো ডেটা, পার্সোনাল বা প্রাইভেট ডেটা যদি আপনি তার হস্তক্ষেপ করেন এবং যদি সেটা আপনি তার না জানার মাধ্যমে যদি আপনি করেন, অর্থাৎ সে জানে না কিন্তু আপনি চুরি করছেন, তার ডেটাগুলো ইউজ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ 14 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। আরো বিভিন্ন ধরনের ধারা আছে, সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন গুগল থেকে, ইনশাআল্লাহ আজকে আর এত বিস্তারিত ভাবে বলছি না। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া শোনা যাচ্ছে। লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং বা ফুটপ্রিন্টিং। আপনি তো জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা গ্যাদার করে থাকি। কারণ হচ্ছে আপনাকে যখন আমি টার্গেট করব, সাপোজ আমি একজনের নাম বলছি, নাহিদ ভাই আছেন এখানে, ধরুন আমি নাহিদ ভাইকে আমি টার্গেট করলাম। এখন আমি ওনার যে ইনফরমেশন গুলো সেগুলো আমি গ্যাদার করবো, কারণ তাকে টার্গেট করতে গেলে কিছু মানুষের কিছু প্যাটার্ন থাকে। সাপোজ কেউ কেউ কিন্তু তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার এগুলো কিন্তু তার পাসওয়ার্ড আকারে দিয়ে দেয়। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। আর বাংলাদেশে বা পৃথিবীর বাইরেও বলেন না কেন, সবচেয়ে বেশি পাসওয়ার্ড ইউজ করা হয় হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত, এগুলো সবচেয়ে বেশি পাসওয়ার্ড ইউজ করা হয়। তো এইগুলো এই ধরনের কিন্তু প্যাটার্ন থাকে। তো তাছাড়াও কিন্তু মানুষের কিছু ডেটা থাকে, যে ডেটাগুলোকে গেদার করার মাধ্যমে, ইনফরমেশন গুলো গেদার করার মাধ্যমে তাকে কিন্তু হ্যাক করা সম্ভব, বা তার যে ডেটাগুলো সেগুলো কিন্তু নেওয়া সম্ভব, তা ইউজ করা সম্ভব। তো আজকে মূলত আমরা সেই ইনফরমেশন গুলো গেদার করব কোন একটা কোম্পানি অথবা কোন একটা ইমেইলের মাধ্যমে। আপনি কারণ ইমেইলে কিন্তু শুধুমাত্র তার বডিটা থাকে এবং তার যে হেডার থাকে সেগুলো থাকে, কিন্তু আপনি কি জানেন যে সেই ইমেল থেকে জানানো সম্ভব যে ওই ইমেল কোথেকে আসছে, কোন কোন রাউটিং সিস্টেমের মাধ্যমে, কোন কোন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে এগুলো আপনার কাছে আসছে, এবং সেই ইমেলটা কে পাঠিয়েছেন এবং সেটা ডোমেইন কোড থেকে নেওয়া হয়েছে, প্রত্যেক ডিটেলস কিন্তু পাওয়া সম্ভব। তো এই কাজটা আমরা ওয়েবসাইটের মাধ্যমেও করব এবং ইমেলের মাধ্যমে করব। তো চলেন আমার ব্রাউজারে চলে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি মূলত একটা ওয়েবসাইটে যাই। সাপোজ হচ্ছে আমি একটা সাপোজ আমার কোন একটা ওয়েবসাইট, আমার যদি আমি ইনফরমেশন গেদার করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন পড়বে হচ্ছে তার আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে? এখন আমি তার আইপি অ্যাড্রেসের মধ্যে আমি তার কি কি আইপি অ্যাড্রেস আর রয়েছে সেটা দেখা লাগবে। তো সেই জন্য হচ্ছে আমি মূলত ওয়েবসাইট থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে wish.com। খুব ইজি, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখানে ডোমেইন নেম এবং সেই কোম্পানির আইপি অ্যাড্রেস গুলো খুব ইজিলি পাওয়া যায়। এখন ধরুন হচ্ছে যে আমি একটা কোম্পানির ডোমেইন নেম থেকে আমি সেটার আইপি অ্যাড্রেসের সেটার আমি আইপি অ্যাড্রেসটা বের করবো, ঠিক আছে? নাম থেকে আমি তার আইপি অ্যাড্রেসটা বের করে ফেলবো। এখন আমি একটা কোম্পানি, আপনি বলতে পারেন, আচ্ছা বলেন শুনি, আপনাদের ইচ্ছা মতো একজন বলেন যে ওয়েবসাইটের আমি সেটার আইপি অ্যাড্রেস বের করবো, একজন সাজেস্ট করেন আমাকে। ডাটাসফট। ডাটাসফট, আচ্ছা ঠিক আছে। ডাটাসফটের মেইন ওয়েবসাইট থেকে সেটা দেখে নিই, কারণ ওয়েবসাইট আমাকে দেওয়া লাগবে ডোমেইনের ক্ষেত্রে। সরি, এটা হচ্ছে ডাটাসফটের ওয়েবসাইট বাংলাদেশের, বাবা বাহ ভালোই। আচ্ছা ঠিক আছে, এটা তো ঠিক আছে না ওয়েবসাইটে তো? জি ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। এখানে আমি দিয়ে দিচ্ছি এটার ওয়েবসাইটের লিঙ্কটা, আমি দিয়ে দেবো, সেটা হুইস করবো। দেখতে পাচ্ছেন ডাটাসফট রেজিস্ট্রেশন করা হয়েছে godaddy.com থেকে, তাদের ডোমেইনটা। আর রেজিস্ট্রেশন করা হয়েছে কত সালে? 1999 এর 27/9 কোন মাস এটা? কবে হয়তো মাস। আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর, থ্যাংক ইউ। তারপর সেটা ওয়েবসাইটে আপডেট করা হয়েছে কবে? একদম রিসেন্টলি, সেটা হচ্ছে জানুয়ারি 30 তারিখ 2021-এ, ওকে। এবং সেটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এবং সেটা নেম সার্ভার কি কি আছে সেটা দেখতে পাচ্ছেন। এবং সেটা রেজিস্ট্রেশনের কি, এটা কি ধরনের কোম্পানি, সেটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি। তারপর আপনার আদার্স, এটার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ফ্যাক্স দেওয়া আছে, তারপর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র হুইস লুকআপের মাধ্যমে সেটার ওয়েবসাইটের আপনি ডোমেইনটা দেওয়ার মাধ্যমে তাদের টোটাল ডিটেইলস আপনি পেয়ে যাচ্ছেন, যেটা একজন হ্যাকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখতে পাচ্ছেন একদম র ডেটা গুলো রয়েছে, হুইস ডেটা গুলো, যেগুলোকে বলা হয় র ডেটা। অর্থাৎ আপনার যেটা এতক্ষণ ধরে দেখলাম সেগুলো কিন্তু র আকারে আছে আর কি। এখানে আপনার রেজিস্ট্রেশনের স্ট্রিট, কোথা থেকে এটা করা হয়েছে, তারপর হচ্ছে আপনার অর্গানাইজেশনের ডোমেইনটা কারা দিয়েছে, তারপর ক্লায়েন্ট সার্ভার কারা কারা আছে। তো এরকম কিন্তু ইচ এন্ড এভরি ডিটেলস এখানে পাওয়া সম্ভব, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু মূলত হ্যাকাররা করে থাকে।
এখন এটা না গেল হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারটা। এখন চলুন একটা ইমেল থেকে তার ডেটা বের করা যাক, ঠিক আছে? তো আমার এর জন্য একটা ইমেল অ্যাড্রেসে ঢোকা লাগবে। আমি আগে গুগলে যাই, এখান থেকে আমি জিমেইলে ঢুকি। আচ্ছা, আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা বুঝতে পারছেন নাকি আবার দেখাতে হবে? জি ভাইয়া, বোঝা গিয়েছে। বুঝে গেছে ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মূলত আমার যে ইউটিউব চ্যানেল সেটার ইমেল। তো ইউটিউবে কিন্তু ম্যাক্সিমাম টাইম স্প্যাম ইমেল করা হয়, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অফার দেয় আপনার মানে অ্যাডভার্টাইজের জন্য অফার দেয়। তো বিভিন্ন ধরনের অফার টফার থাকে, তো সেগুলো কিন্তু স্প্যাম বক্সে থাকে এগুলো। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা আমি ওপেন করি। আমাকে দেখতে হবে যে এই ইমেলটা কোত্থেকে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্যাম ইমেল। এখন বলতে পারেন যে ভাইয়া স্প্যাম ইমেল ওরা বুঝলো কিভাবে ইমেল থেকে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আচ্ছা স্প্যাম ইমেল এটা মেল কিভাবে বুঝতে পারলো যে সেটা একদম স্প্যাম বক্সে রাখা লাগবে? এটা কিন্তু আমি রিপোর্ট করিনি স্প্যাম হিসেবে, ঠিক আছে? এটা গুগল বা মেল বুঝতে পারছে তখন যখন হচ্ছে সেম ইমেলটা একাধিকবার কারো কারো কাছে গিয়েছে, ঠিক আছে? সেম ইমেলটা সেম পারসন থেকে একাধিকবার, অর্থাৎ এই ইমেলটা একাধিকবার কারো কারো কাছে গিয়েছে, তখন সেটা মেল অটোমেটিক্যালি বুঝতে পারছে সেটা হচ্ছে স্প্যামিং করছে সে। ওকে, স্প্যামিং জিনিসটা কি, সেটা হচ্ছে বারবার দিচ্ছে। ওকে, এখন হচ্ছে এই ইমেলটা যেটা আমি দেখতে পাচ্ছি যে ইউটিউব এসইও থেকে লেখা আছে, এই ইমেলটা আমি দেখবো যে এটা কোত্থেকে আসছে। আসলে কি ওনার নাম এই যে এই জানুয়ারি কি লেখছে এটা নিকারসন কিনা, আমি যদি ভুল না পড়ি। আচ্ছা হ্যাঁ, এটাই মিলবে, জানুয়ারি নিকারসন। হ্যাঁ, এখানেও লেখা আছে। তো ওনার আমি দেখবো নামটাকে আসলে এটা কিনা। এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে থ্রি আচ্ছা, ডটস। মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে রিপোর্ট ফিশিং আছে, তারপর আপনার ব্লক আছে, ডিলিট আছে, প্রিন্ট আছে, মানে আদার্স যেরকম মেসেজ গুলো থাকে এরকম আর কি আপনার ডায়লগ বক্সে জিনিসগুলো দেখতে পাচ্ছে। আমি এখানে করব কি, শো অরিজিনালে ক্লিক করব, ঠিক আছে? শো অরিজিনালে ক্লিক করার পর কিন্তু এই ইমেলটা দেখতে পাচ্ছেন কবে আমাকে ডেলিভার করা হয়েছে সেটা দেখাচ্ছে, কোথা থেকে আসছে মানে ইমেল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ইমেলটা কাকে পাঠানো হয়েছে, যেটা আমরা হেডারে মাত্র দেখলাম। আমরা কিন্তু ইমেল লেখার সময় করি কি যে টু সিসি বিসিসি এই বিষয়গুলো, কিন্তু এখানে হচ্ছে এই বিষয়গুলো মানে এতক্ষণ আমরা যা বাইরে থেকে দেখি, কিন্তু আসলে কি তাই? একজন সাধারণ মানুষ যা দেখবে একজন হ্যাকার কিন্তু তা দেখবে না। একজন হ্যাকার দেখবে তার থেকে একটু ডিপলি। কি দেখবে সে? সে দেখবে সোর্স কোড গুলো, ঠিক আছে? এই অরিজিনালে সোর্স কোড গুলো কি কি লেখা আছে সেখান থেকে বের করবে হচ্ছে এই যে লোকটা যে আমাকে পাঠিয়েছে ইমেলটা, অর্থাৎ হচ্ছে জানুয়ারি নিকারসন, তার আসলে অরিজিনাল আইপি অ্যাড্রেসটা কি? এখানে কিন্তু আইপি অ্যাড্রেস শো করছে না, করছে এখানে? এখানে কি আইপি অ্যাড্রেস শো করছে? না ভাইয়া। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি মূলত সেটা আইপি অ্যাড্রেস বের করব। দেখি কোথায় আছে। এই দেখতে পাচ্ছেন রিসিভড ফ্রম, এখানে কিন্তু লেখা আছে, এবং মেইলটা কোথা থেকে আসছে এটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস 209.85.220.41। ওকে, এটা আমি কপি করব, এটা আমি কপি করব। কপি করে নিয়ে আমি এটা দেখবো যে আসলে কোথা থেকে এটা পাঠাইছে। তো আমি এখানে লিখবো হচ্ছে ipinfo.io তে আমি চলে যাব। এটাও একটা সেম হোইস লুকআপ যেরকম এটাও সেম, কিন্তু আইপি ইনফো তার ডিটেইলস দেখা যায়। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য তৈরি করেছিলাম, সেটা চলে গেছে। আচ্ছা, আমি এখান থেকে যাচ্ছি আবার আইপি ইনফো লেখে আমি সার্চ দিচ্ছি, তাহলে গুগল থেকে যাবো। আচ্ছা, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেটা মাত্র দেখালাম যে আমি কিন্তু গুগলে আমি সার্চ করেছি, বাট সেটা কিন্তু গুগলে না গিয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ইউআরএল বার থেকে। সেটা আমি দেখাবো আজকে যে কেন হয়েছে এটা। এটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মধ্যে পড়ে, শেখানোর জন্য তৈরি করেছিলাম, এখন নিজেই অ্যাটাকের শিকার হয়েছি। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেসটা আমি দেব যেটা এখানে ছিল, ঠিক আছে? এটা তো ছিল আইপি অ্যাড্রেস, তাই না? এই যে 209.85.220.41, তাই তো? ঠিক আছে না? জি ভাইয়া, ঠিক আছে। তো এখানে আমি সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সে আমাকে মেইলটা কোথা থেকে করেছে, আমি একটু জুম করি। মেইলটা করা হয়েছে আমার ক্যালিফোর্নিয়া থেকে, ঠিক আছে? লোকেশন, তার ল্যাঙ্গুয়েজ এবং ল্যাটিটিউড আমাকে দেখানো হয়েছে, তার পোস্টাল কোড কত সেটা দেখানো হয়েছে। তারপর হচ্ছে আপনার কোম্পানি কোথা থেকে, আপনার গুগলের মাধ্যমে সে কোম্পানি অর্থাৎ সে জিমেইল ইউজ করেছে এবং হোস্টিংটা নিয়েছে গুগল.কম থেকে, যেহেতু জিমেইল সো গুগল.কম।
এবং তার প্রপার অ্যাড্রেস, অর্থাৎ সে যে রাউটিং সিস্টেম থেকে আমি যদি আপনাকে কোনো কিছু মেসেজ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেসটা সাথে কিন্তু প্যাকেট আকারে চলে যাবে, ঠিক আছে? এটা যারা কম্পিউটার নেটওয়ার্ক পড়াশোনা করেছেন, আপনাদের কোর্স থাকতে পারে, সেখানে হয়তো আপনারা পড়েছেন যে প্যাকেট সুইচিং কিভাবে হয়, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু তার অরিজিনাল অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন, মাউন্টেন ভিউ, তারপর হচ্ছে জি ভাইয়া দেখা যাচ্ছে। যাই হোক এই জায়গার নাম আমি আচ্ছা ঠিক আছে, যা লেখা আছে লেখা আছে। তারপর হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস, ওই ডোমেইনের যে আইপি অ্যাড্রেস যেটা আমি মাত্র দিলাম, এই যে 209.85.220.41, এখানে কিন্তু সেম আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যে হুইজ লুকআপটা করলাম কিসের, আপনার কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন থেকে সেটা আইপি অ্যাড্রেস বের করার জন্য, এবং সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেটাতে কি কি ডেটা আছে, ইনফরমেশন গুলো, সেগুলো আমরা গ্যাদার করতে পারছি। এগুলো কিন্তু কোনো ওয়েবসাইটে দেওয়া থাকে না, কিন্তু আমরা কিন্তু অনলাইন থেকে সেগুলো গ্যাদার করতে পারছি। কাজে বুঝতে পারছেন, আপনি কোনো ইনফরমেশন গুগলে দেন, অনলাইনে দেন বা না দেন, সেগুলো কিন্তু অনলাইনে পাওয়া যাবে না, এটা ভাবা সবচেয়ে বড় বোকামো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার যেটা আমি বললাম আর কি এতক্ষণ, সেই বিষয়টা। ওকে, তো এটা হচ্ছে মোট টোটাল আইপি অ্যাড্রেস থেকে তারপর ডোমেইন যা যা আছে, নেটওয়ার্কিং সিস্টেমটা, ফোন নাম্বার অবধি এখানে দেওয়া আছে। অনেকে বলেন যে ভাই ফোন নাম্বার কোথা থেকে পাবো, আইপি অ্যাড্রেস থেকে। এই যে দেখেন, আইপি অ্যাড্রেস থেকে ফোন নাম্বারটাও সম্ভব যদি আপনি খুঁজতে পারেন আর কি। তো এরকম আর অনেক ধরনের আপনি আইপি সার্চিং বা আপনার লুক আপ করার জন্য আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, গুগলে লিখে সার্চ করলে হবে। এখন আমরা আবার আমাদের মেইন টপিকে ফিরে আসি। কোথায় যেন ছিলাম, খুঁজে বের করি। সাইবার থ্রেট চলে গেছে, এটা চলে গেছে। আচ্ছা, পার্সোনাল ডেটা থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আহ, আচ্ছা, এতক্ষণ ভাইয়া যে বিষয়টা দেখালাম, হ্যাঁ কোয়েশ্চেন্স বলেন। আছে। হ্যাঁ, sure। কোয়েশ্চেন্সটা হচ্ছে গিয়ে ভিপিএন ইউজ করলে তো অ্যাড্রেসটা কি ফেক দেখাবে? আহ, আচ্ছা, ভালো কোশ্চেন। ভিপিএন ইউজ করলে মূলত হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটাকে বাইপাস করে দেয় বা সেটাকে হাইড করে দেয়, অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, ভিপিএন ইউজ করলে যে আপনার আইপি অ্যাড্রেস ফেক দেখাবে সেটাও বের করা যাবে যদি আপনি ডক্সিং অ্যাটাক করেন। ডক্সিং এর মাধ্যমে আপনার সেই ম্যাক অ্যাড্রেস অব্দি বের করা সম্ভব, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি, এটা হচ্ছে মূলত কি আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই হালকা। আপনারা পড়াশোনা করেছেন যদিও। নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে হয় কি যে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, ধরুন আমরা www.google.com আমরা ইউআরএল বারে লিখলাম, সেটা হচ্ছে কিন্তু রিকোয়েস্ট আকারে সার্ভারে যাবে, তাই তো? এবং সেই সার্ভারে যাওয়ার পর সেটা রিপ্লাই আকারে আমাকে গুগলটাই তো শো করবে। এই যে গুগলটা যখন শো করবে এবং আমি যখন সার্ভারে গুগল আমি দিব, আমি যদি তখন আমার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে রাখি, সাপোজ আমি যে আইপি অ্যাড্রেস ইউজ করতেছি সেটা কিন্তু এখানে আইপি অ্যাড্রেসের প্যাকেট আকারে সেটা একসাথে যুক্ত হবে আর ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। ওকে, সেটা আপনার ঘটে থাকে। তো এরপর হচ্ছে মূলত আমরা যে আইপি অ্যাড্রেস যদি আমরা হাইড করে দেয়, তাহলে সেক্ষেত্রে হয় কি যে আপনি যে প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করতেছেন, অর্থাৎ যে ভিপিএন কোম্পানিটা, এদের কিন্তু প্রতিটারই একটা নির্দিষ্ট আপনার আইপি রেঞ্জ থাকে। আপনারা জানবেন যে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে, তাই না? তো এই ধরনের মূলত হচ্ছে কি, ওগুলো প্রাইভেট আইপির আওতায় পড়ে যখন আপনার এই ভিপিএনটা ইউজ করা হয়, এবং সেক্ষেত্রে হয় কি আপনার প্রাইভেট আইপির আওতায় পড়ার মাধ্যমে সেগুলোকে আপনার তখন করে কি, ওই ভিপিএন আপনাকে যে প্রোভাইড করছে সেই কোম্পানিটা তাদের একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেই রিকোয়েস্টটা আপনার সার্ভারে সেন্ড করে। কিন্তু আপনার কিন্তু আইপিটা সেই আপনার যে ভিপিএন এর কাছে সেটা কিন্তু জমা রয়ে গেছে, অর্থাৎ আপনি তার মাধ্যমে একটা থার্ড পার্টি সার্ভার ইউজ করে আপনি আপনার মেইন সার্ভারের সাথে আপনি কানেক্ট হচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রেও কিন্তু চাইলে যদি ব্রেক করা যায়, ডক্সিং এর মাধ্যমে করা সম্ভব যেটা বললাম, তাহলে সে আইপি অ্যাড্রেস ওই নেটওয়ার্ক থেকে আপনার প্রয়োজনে আপনার মেইন আইপি অ্যাড্রেসটা বের করা সম্ভব, আপনার ম্যাক অ্যাড্রেসটা বের করা সম্ভব। আমি বুঝতে পেরেছি? জি ভাইয়া। হ্যাঁ, নরমালি মূলত এগুলো দেখা যায় না বা হাইড করা থাকে, বাট আপনি যদি চান যে আরো বেশি ভিতরে যাওয়ার, নেটওয়ার্কিং তো অনেক ভিতরে যাওয়া যায়, নেটওয়ার্কিং সিস্টেম আপনি যত বেশি ভিতরে ঢুকতে পারবেন তত বেশি আপনি তাকে বের করে আনতে পারবেন। অনেক ক্ষেত্রে বলা হয় ভাই নেটওয়ার্কিং ফায়ারওয়াল। ভাই এখানে যে আইপি অ্যাড্রেসটা বের করলেন ভাই, এটা কি ভাই পাবলিক আইপি না ভাইয়া? এটা পাবলিক আইপি অ্যাড্রেস, এটা পাবলিক আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেসটা বের করা খুব টাফ, খুব একটা জি টাফ ভাইয়া, না, সেজন্য তবে বের জিজ্ঞেস করা করছিলাম। যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, রাইট। আপনি যখন গুগলে লিখে সার্চ করবেন যে মাই আইপি অ্যাড্রেস, তখন সেটা পাবলিক আইপি অ্যাড্রেস দেখাবে। আচ্ছা, জি ভাই, এটা হচ্ছে আইএসপি দের, তাই না? মানে আমি হ্যাঁ যার হ্যাঁ, আন্ডারে রাইট আছি রাইট। আর কি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা হচ্ছে মূলত এই ধরনের আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে এখানে আইপি অ্যাড্রেসের ফুটপ্রিন্টিং নিয়ে? নেই, ধরে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট মুভ করি। হ্যাঁ,
ভাইয়া কমেন্ট সেকশনে একজন কোয়েশ্চেন করেছে, হ্যাঁ শিওর। can you show the same IP trace using another mail address? আচ্ছা আমার ক্ষেত্রে হচ্ছে সেম আইপিটা আমি ট্রেস করব আনাদার মেইল অ্যাড্রেসের জন্য, তাই তো? আচ্ছা এই ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলে দিই। আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে কি আপনাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকতে হবে। আপনি যখন আপনি এনএস লুকআপ হয়তো আপনি নাম শুনে থাকবেন যারা আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করেন, আপনার ডিভাইসের সাথে আপনার আগে চেক করতে হয় যে আপনি যে সার্ভার সাথে কানেক্ট হচ্ছেন সেই সার্ভারের সাথে যে আইপি অ্যাড্রেসটা আপনি বের করতে যাচ্ছেন সেটা আপনার কানেক্ট করা যাবে কিনা। এখন আপনি যদি অন্য একটা ইমেল অ্যাড্রেস বা আপনি যদি এই আইপি অ্যাড্রেসটা বের করতে চান কোন একটা ইমেল অ্যাড্রেস যেখানে আসছে, আইপি অ্যাড্রেসের কাজটা হচ্ছে মূলত কি আমি সেটা একটু বলি নরমালি। সেটা হচ্ছে মূলত আমি আপনাকে একটা ডেটা পাঠাবো, আমার ডেটা থেকে আপনার এখানে ডেটা যাচ্ছে এবং সেখানে যে আমার অ্যাড্রেসটা সেটা প্যাকেট সুইচিং এর মাধ্যমে আস্তে আস্তে আপনার সাথে কানেক্ট করে ডেটার সাথে কানেক্ট করে আপনার হেডারে আপনার কাছে ডেটা পৌঁছাচ্ছে। অর্থাৎ মানে হচ্ছে কি আমি যদি সেম লোকেশন থেকে আপনাকে আবার পাঠাই তাহলে সেম আইপি অ্যাড্রেসটা হবে, বুঝতে পেরেছি? এবং সেক্ষেত্রে আপনাকে আমার সাথে কানেক্ট হতে হবে, অর্থাৎ তিনি আমাকে মেইল করেছেন তাই আমি ওনার ইমেল থেকে সেই অরিজিনাল থেকে আমি তারটা বের করতে পেরেছি। আর যদি ওনার মেইলটা আমাকে না করতেন তাহলে কিন্তু মেইল অ্যাড্রেস থেকে বের করাটা একটু টাফ হতো, কারণ মেইল অ্যাড্রেস দিয়ে কিন্তু সার্চ করলে কিছু পাবেন, আপনার ওয়েবসাইট থেকে খুব ইজিলি পাওয়া যাবে, কিন্তু মেইল অ্যাড্রেস থেকে কিন্তু খুব পাওয়াটা খুব ইজি না। আমি মনে করি ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এখন আমরা দেখি হচ্ছে যে কিভাবে আপনার হিডেন ডেটা, অর্থাৎ আপনি যে ডেটাগুলো আপনি অনলাইনে দিচ্ছেন, একটু আগে বললাম আমরা অনেক সময় আমাদের ডেটাগুলো আমরা অনলাইনে পোস্ট করে থাকি, আমাদের ইনফরমেশন গুলো। সাপোজ আমি আজকে সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছি, সাপোজ মর্নিং ওয়াক, তা আমি মর্নিং ওয়াক করতেছি, আমি পোস্ট করলাম ছবিটা আমার ফেসবুকে। ডেটাটা কিন্তু আমি আমার প্রাইভেট আকারে আমি দিয়েছি, বাট সেটা কিন্তু চাইলেই সেটা ফুটপ্রিন্ট করে বা ফুটপ্রিন্টিং এর মাধ্যমে সেটা বের করা পসিবল। আমার ফ্রেন্ড সার্কেল দেখবে সেটা হচ্ছে মূলত একটা ফায়ারওয়ালের মধ্যে এই সিকিউরিটি সিস্টেমের মধ্যে পড়বে, বাট আমি যদি চাই যে ডেটাটা কাউকে না দেখাতে এবং আমি যদি চাই ডেটা কাউকে দেখাতে সেটাও কিন্তু সম্ভব। তো এই যে ডেটাগুলো আমি হিডেন রাখতেছি বা হাইড রাখতেছি না, এই বিষয়গুলো কিন্তু মূলত হচ্ছে আমাদের এটা যখন আমরা ফাইন্ড আউট করি তখন আমরা সেই বিষয়গুলো দেখি। এখন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি মূলত আপনার এক্সাক্ট ডেটাগুলো আপনি বের করতে পারবেন। তো এখানে আমি একটা ওয়েবসাইট এখানে ডেমো দেখাচ্ছি, সরি এটা কপি করতে হবে, লিংক কাজ করছে না। আচ্ছা এখানে আমি দিই, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। আপনারা প্রয়োজনে এই ওয়েবসাইটগুলোকে আমি মেসেজ বক্সে ইনবক্সে দিয়ে দিব, এখানে চ্যাট বক্সে। জি ভাইয়া, জি ভাইয়া। ভালো হয়। আচ্ছা জি ভাই, অনেক ভালো হবে। কারণ এগুলো প্রয়োজন আছে, আপনার যেটা প্রয়োজনে ভবিষ্যতে কাজে লাগবে। এতগুলো ব্রাউজার ওপেন করেছি, কোনটার মধ্যে আছে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিডিএফটা কি আমাদের প্রোভাইড করা হবে না? মানে ফাইলটা যেটা থেকে কথা বলছি, সাইটটা। আচ্ছা চেষ্টা করবো ইনশাআল্লাহ, নো প্রবলেম, দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেব। আচ্ছা এখানে কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আমি কোথায় যেন ছিলাম? ভাইয়া কমেন্ট সেকশনে একটা কোয়েশ্চেন এসেছে। হ্যাঁ শিওর। ভাইয়া ক্যান ইউ এক্সপ্লেইন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক? হ্যাঁ এটা আসবে, এটা আসবে, এটা আমরা আসবো আস্তে আস্তে। রিকোয়েস্ট থাকবে একটু ওয়েট করার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে মূলত মন খারাপ করলো নাকি এটা বললাম দেখে? এটা আসবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে ব্রাউজার কিভাবে ফিঙ্গারপ্রিন্টস করে থাকে। ঠিক আছে, আপনার ব্রাউজারটা আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন, এটাকে ফুটপ্রিন্টও বলা যায়, ফিঙ্গারপ্রিন্টও বলা, যেটাই বলেন না কেন। এখন হচ্ছে মূলত দেখেন আমি এখানে যখন আমি ক্লিক করলাম, কোথায় গেল, এখান থেকে আমি এই যে প্রথমটা আমি ইউজ করছি, ঠিক আছে, পিক্সেল স্ক্যান, সেটা আমি ইউজ করলাম এবং সেখানে আমি হচ্ছে অ্যাপ ডট ভিশন দেওয়াতে আমার যে আমি যে ডিভাইসটা কানেক্টেড আছি আপনাদের সাথে, সেই ডিভাইসটা কোন ভার্সনের, সেটা লোকেশন কোথায়, টোটাল ডিটেলস নিয়ে দেখাবে আইপি অ্যাড্রেস সহ। এখানে দেখাচ্ছে কি দেখেন, আমার কিন্তু ব্রাউজারটা এখানে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে ক্রোমিয়াম অর্থাৎ হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করছি, সেটা হচ্ছে উইন্ডোজে, এটা ভার্সন নাম্বার দেওয়া আছে, লোকেটেড কোথায় আছি, ঢাকাতে, আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, খুব ভালো আইপি অ্যাড্রেস, যাক। তারপর হচ্ছে ইউ আর নট মাস্কিং ইউর ফিঙ্গারপ্রিন্ট, আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা মাস্কিং করছি না। তারপর হচ্ছে আমার ব্রাউজারের ওয়েল ভালো, আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে এখানে। তারপর আমি কি সেলুলার ইউজ করছি নাকি আমি কি ইউজ করছি, যদি আমি ওয়াইফাই ইউজ করতাম তাহলে ওয়াইফাই থাকতো, এখানে আমি রুবি ইউজ করছি তাই রুবি দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনার
জাস্ট শুধুমাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে। এরকম বাকি ওয়েবসাইট গুলো তো আপনার কিন্তু পাওয়া সম্ভব। অনেক সময় দেখা যায় যে ডেটাগুলো আপনি হিডেন থাকে, বাট আপনি জানতে পারবেন যে কোন কোন ওয়েবসাইটে ডেটাগুলো আছে বা কোথায় আপনি জিনিসগুলো খুব ইজিলি করতে পারবেন। তো অনলাইনে খুঁজে পাওয়া যায় না এমন কিছু নাই, এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে খারাপ জিনিস। আমি অফলাইনে কোনো জায়গায় লুকাতে পারবো, কিন্তু অনলাইনে কোথাও লুকাতে পারবো না। এবং প্রতিটা জিনিস ব্রেকেবল বা সিস্টেমটাকে ব্রেক করা যায়। মাঝে মাঝে বলা হয়ে থাকে যে যদি সিস্টেম ব্রেক না হয় তাহলে সেটাকে বারবার অ্যাটাক করে সেটাকে দুর্বল করা হয় এবং সেটাকে ব্রেক করা হয়। ঠিক আছে, আর এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের যখন আমরা নেক্সট সেশনে আমাদের দেখাবেন, তো তখন হয়তো মাহিম ভাই দেখাবেন ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইট কিভাবে হ্যাক করা হয় বা ওয়েবসাইট কিভাবে, হ্যাক না বলি পেনটেস্টিং বলি, সুন্দর সুন্দর দেখায় শোনায়। তো ওই ব্যাপারগুলো আসলে মূলত উনি দেখাবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা আসছি হচ্ছে আমাদের নেক্সট টপিক, বারবার হারিয়ে যাই আমি। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন তাই না? এই বাকিগুলো সেম কাজই করে ভিন্ন ভিন্ন ভাবে। আপনি চাইলে প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম। এখন হচ্ছে আমরা এই ডেটাগুলো যে আমরা অনলাইনে দিই ভাইয়া, কিন্তু সেগুলো কিভাবে আমাদের সিকিউর রাখতে হবে ডেটাগুলোকে, সেটার জন্য হলতে মূলত আমি আপনাকে চারটা সাজেস্ট করতে, চারটা বিষয়। ওকে, প্রথমত হচ্ছে আপনার ডিভাইসটাকে অলওয়েজ স্ক্যান করবেন। এখন আপনি ইন্টিফায়ার স্ক্যান করতে পারেন, আপনার ডিভাইসে ওয়েল স্ক্যান করতে পারেন। অনলাইনে বিভিন্ন ধরনের আপনি স্ক্যানার পাবেন, তবে হ্যাঁ অবশ্যই যেগুলোর আপনার রেটিং ভালো সেগুলো ইউজ করবেন। অনেক সময় থার্ড পার্টি স্ক্যান আপনি দেখা যায় স্ক্যান করতেছেন, তারা আপনার ডেটাই নিয়ে নিয়েছে, তখন অনেক সমস্যা। ওকে, এই ব্যাপারগুলো দেখবেন যে গুগলে আপনি সার্চ করলেই পাবেন যে র্যাঙ্কিং কারা আছে। তো বলতে পারেন যে ভাই এসইও করলে তো র্যাঙ্ক বেশি হয়ে যায়। না না না, এই বিষয়গুলোতে এসইও করলে র্যাঙ্ক বেশি হবে না। আপনার এই বিষয়গুলোতে যারা ইউজার থাকেন তারা রেটিং দিলে তারপরে এই যে বিষয়গুলোতে আপনার র্যাঙ্ক ভালো থাকে। ওই ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রি চাইলে আপনার ডিভাইস স্ক্যান করতে পারেন। মাত্র আমি একটা স্ক্যান করে দেখালাম যে ওয়েবসাইটে কি কি আছে। তো এরকম আপনি চাইলে ডিভাইসের ওয়েল আপনার ভাইরাস আছে কিনা কোনো, এছাড়াও আপনি চাইলে আপনার মানে ডিভাইসে আপনি চাইলে অ্যাভাস্ট আছে, তারপর ক্যাসপারস্কে আছে, আর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আপনার সফটওয়্যার আছে, সেগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারেন আপনার ডিভাইসটাকে স্ক্যান করার জন্য, এখন ফোন হোক বা আপনার পিসি যাই হোক, নো প্রবলেম। তারপর হচ্ছে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ইনকগনিটো মোডটা আপনি অন করে নেবেন। এটা হয় কি মূলত আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে আপনি সার্ফিং করছেন, তখন কিন্তু সেই মূলত ওয়েবসাইটের যখন আপনি আপনার ব্রাউজিং হিস্টোরি সেটা কিন্তু যদি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে বা থার্ড পার্টি অ্যাপে আপনি অ্যাক্সেস করতে চান, তখন কিন্তু তারা আপনার সেই ডেটাগুলো জানতে পারবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার কুকিজ আপনার সিজিং হয়, কুকিজ আপনার পয়জনিং হয়। এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু মূলত আপনার কুকিজ তো আমরা দেখি তাই না, যে অনেক সময় ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে উই আর অ্যাক্সেসিং ইউর কুকিজ, আপনি ওকে দিয়ে দেন। আমরা এটা খেয়াল করেছি কিনা? জি ভাইয়া, অনেক। আচ্ছা, এই বিষয়টা কি কেউ জানেন যে কুকিজ জিনিসটা কি? ভাইয়া আপনি বললে ভালো হয়। আচ্ছা, কুকিজ বিষয়টা হচ্ছে মূলত আমরা যখন সাপোজ আমি অফলাইন নিয়ে কথাটা বলি। আচ্ছা, এখানে হচ্ছে আমি কার নাম নিব? আচ্ছা, ওই সময় তো একজন ভাইয়ার নাম নিয়েছে, আপুর নাম নিয়েছে, ইসরাত আপু। ওকে, আপনার লোকেশনটা কোথায় আপনি বলতে পারবেন? যদি কাইন্ডলি বলতেন ইসরাত আপু। ভাইয়া টঙ্গী কলেজ গেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাপোজ আমি টঙ্গী বললাম, তো আমি আমার বাসা থেকে আপনার বাসায় যাচ্ছি টঙ্গীতে, আমি প্রথমবার যাচ্ছি। আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে করে যাব যে আমি তো এত দূর আসছি, বাসায় কত দূর আছে, তাই না? আপনি বলবেন যে ভাইয়া আরেকটু এদিকে আসেন, ওইদিকে আসেন, হয়ে যাবে। সেম কাজটা যখন আমি দ্বিতীয়বার যাবো, তখন আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আপু আমি তো আসছি বাসায়, এখন আমি তো খুঁজে পাচ্ছি না, এরকম বলবো আমি? না ভাইয়া। না, কারণ হচ্ছে আমি আপনার যে এরিয়া সেখানে কিন্তু আমার আসা যাওয়া হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আপনার সাথে আপনার সেই ব্রাউজারের সাথে আমার ব্রাউজার বা আমি যে আমার যে ডিভাইসটা সেটা কিন্তু অলরেডি আপনার কানেক্ট হয়ে গেছে। সো এখানে আমার ইজিলি আমি সার্ফিং করতে পারবো, আমি ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারবো, অর্থাৎ খুব ইজিলি আমি যেতে পারবো। তো এই কাজটাই হচ্ছে মূলত অনলাইনে, যেটা বললাম অফলাইন যেরকম অনলাইনে সেম। আমরা মূলত খুব কঠিন করে ফেলি বিষয়গুলোকে তখন যখন আমরা মূলত অফলাইনের সাথে আর তুলনা করি না। আমরা ভাবি হাই অনলাইনে এত বেশি কিছু, এত কিছু, আর কাজ কিছুই না। অফলাইনে যা হয় অনলাইনেও তাই হয়, মানে সেম বিষয়। কুকিজ সেশনের মধ্যে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইটে আপনি প্রথমবার যান, তখন আপনার সেখানে কুকিজ চাই, মানে আপনার কুকিজ গুলো তারা কালেক্ট করবে। অর্থাৎ আপনি যে আসছেন যেন পরবর্তীতে আপনার সার্ফিং করার সময় বা ওয়েবসাইটে ঢোকার সময় যেন কোনো রকম প্রবলেম না হয়। বা অনেক সময় দেখবেন যে প্রথমবার যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছেন, তখন একটু ডাটা ট্রান্সমিশনে একটু মানে আস্তে আস্তে যায়, তাই না? কিন্তু টিসিপি আস্তে আস্তে যাওয়াটা স্বাভাবিক। তো আপনার অনেক ক্ষেত্রে যখন আপনি কুকিজটা আপনি সেশনটা আপনি ওকে করে দেন, তখন কিন্তু এটা ইজিলি আগের চেয়ে খুব মানে তাড়াতাড়ি চলে যাবে। এটা হচ্ছে মূলত কুকিজের কাজটা। তো যখন আপনি ইনকগনিটো মোড ওপেন করবেন, তখন কিন্তু আপনার ডিভাইসের কোন কোন কুকিজ কোন কোন জায়গায় কালেক্ট করা আছে সেগুলো কিন্তু ওই আপনার ব্রাউজারটা জানতে পারবে না। কাজে যদি সেই ব্রাউজারে কোনো রকম ম্যালওয়্যার থেকে থাকে বা যদি কোনো রকম ফাঁক থেকে থাকে হ্যাকারের, সেটা কিন্তু তাহলে আপনার সেই ব্রাউজারটা
হিস্টোরিটা আপনার অ্যাক্সেস করতে পারবে না। ব্যাপারটা বলতে পারলাম? এই ক্ষেত্রে অবশ্যই ব্রাউজ করতে হবে যে কোনো বিষয় ইনকগনিটো মোড ইউজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নাম্বার বিষয়, সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে ভাই আমাদেরকে ইনবক্স করা হয় যে ভাইয়া আমার তো অ্যাপটা পাইছি কি যেটা তো পেইড ভার্সন, এটা কি ক্র্যাক ভার্সন পাওয়া যাবে? আমরা তখন বলি যে ক্র্যাক ভার্সন পাওয়া যাবে, কিন্তু সেফ আছে কিনা সেটাকে জাস্ট আমাদের ল্যাবে টেস্ট করি, তারপর জানাবো ইনশাআল্লাহ। তো এই যে থার্ড পার্টি আমরা অ্যাপ্লিকেশন মাঝে মাঝে ইউজ করি, যে অনেক সময় দেখি যে ব্রাউজিং করতে গেলে আমাদের অনলাইনে পাওয়া যায় যে সাপোজ অনেকে গেম খেলেন, এখানে গেম সবচেয়ে বেশি খেলেন কারা ফ্রি ফায়ার বা পাবজির মধ্যে আপনাদের মধ্যে? হ্যাঁ ভ্যালোরেন্ট খেলি। কোনটা কোনটা? ভ্যালোরেন্ট খেলি ভাই। আমি নামই শুনি নাই ভাই, আমি সিটিএস নিয়ে ব্যস্ত থাকি তো, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, সো আমাদের এসব গেম টেম খেলা খুব কম হয়। আচ্ছা যাই হোক, ধরলাম পাবজি আর ফ্রি ফায়ারের ব্যাপারটাই। তো ধরুন আপনি যখন পাবজি খেলতেছেন তখন অনেক সময় দেখা যায় যে আমাদের পাবজি প্রিমিয়াম ভার্সন বেরিয়ে গেছে। এখন ভাই আমি প্রিমিয়াম ভার্সন, আমার তো অস্ত্রগুলো প্রয়োজন, আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করবো, এর চেয়ে এক কাজ করেন ভাই আমাকে ক্র্যাক ভার্সন থাকলে আমাকে দেন। এই সময় করে কি বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট তারা নিজস্ব ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাড করে তারা বিভিন্ন ধরনের ক্র্যাক ভার্সন ওপেন করে, অথচ কিন্তু সেই সার্ভিসটা আপনি পাবেন না, কিন্তু সেখানে আপনার সেই ম্যালওয়্যারগুলো থাকবে। এখানে হতে পারে আপনার র্যানসমওয়্যার অ্যাটাক হতে পারে আপনার ডিভাইসে, হতে পারে ট্রোজান অ্যাটাকের আপনি শিকার হয়েছেন। তো এই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করবেন না। যদি ইউজ করতে হয় সবসময় চেষ্টা করবেন গুগল প্লে স্টোর থেকে, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, বা অ্যাপ স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন, অথবা আপনার যে আপনি যে অ্যাপটা বা যে অ্যাপ্লিকেশনটা অথবা যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেটার অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি চাইলে সেটা ইনস্টল করার চেষ্টা করবেন। আর ক্র্যাক ভার্সন অনেক সময় আমরা দেই, কিন্তু এটা মানে ঠিক না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে 4 নম্বর বিষয় আমাদের কি করা উচিত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যাই করেন না কেন তখন যা যা বললাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে থিঙ্ক বিফোর ক্লিক। অর্থাৎ কোথাও ক্লিক করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোথায় ক্লিক করতেছে। এখন আপনি একটা ক্লিকে আপনার যে কোনো কিছু হতে পারে, আমি দেখাবো। আপনার আইপি অ্যাড্রেস আমি জানি না, আমি সেটা জেনে যাব আপনার একটা ক্লিকের মাধ্যমে। এটা হচ্ছে মূলত আইপি লগার সিস্টেমটা, এটার মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস সম্পর্কে আমি জেনে যাব, আপনার ডিভাইস কি কি ইউজ করতেছেন, আপনি টোটাল ডিটেইলস আপনার জানা সম্ভব। আপনার একটা ক্লিকের মাধ্যমে এখানে আপনার ফিশিং করে আপনার ডিটেইলস নেওয়া সম্ভব। অনেকে বলেন যে ভাই ফিশিং এর মধ্যে আমি যদি আমার পাসওয়ার্ড না দিই তাহলে কি হবে? হ্যাঁ ভাই হবে, আপনার ফিশিং করে আপনার যা কিছু করা যাবে। ফিশিং হচ্ছে মূলত একটা ফাঁদ, এর মাধ্যমে যেটা বললাম আপনার হতে পারে আপনার কুকিজ সেশন, আপনার কুকিজ পয়জনিং করবে, আপনার ডিএনএস পয়জনিং করতে পারে। মানে এক কথা হচ্ছে যত ধরনের ভালো পদ্ধতি আছে তার ঠিক বিপরীতে প্রতিটা খারাপ একটা দিকও আছে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে কাজ হয়। তো আপনার অবশ্যই কোনো জায়গায় ক্লিক করার আগে অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে নেবেন, বা কোথায় ক্লিক করছেন সেটা একটু দেখে নেবেন। এখন আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি সম্পর্কে। সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি সিকিউর রাখতে পারবেন। এখানে এমন কেউ আছেন যে ফেসবুক ইউজ করেন না? আছেন কেউ? না ভাই। I guess সবাই নাই। করে, সবাই করে, তাই না? বাংলাদেশে সবাই ইউজ করে। ইন্ডিয়ার দিক দিয়ে যখন আমরা যারা বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিম, আমরা একটা আমাদের গ্রেট হ্যাকার্স কমিউনিটি বাংলাদেশের মধ্যে, আমাদের কিন্তু মূলত বাঙালি যারা আছেন, ভারতীয় বা বাঙালি বাংলাদেশের, তারাও কিন্তু এখানে আছেন। তো ভারতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এরা ইনস্টাগ্রাম ইউজ করে বেশি, আর বাঙালিরা হচ্ছে বাংলাদেশে ফেসবুক ইউজ করে বেশি। তো আমরা সব দিক থেকে দেখতে হয়। পুরো বাংলাদেশে জানুয়ারি 2021-এ, এটা হচ্ছে মূলত datareportal.com রিপোর্টস এর তথ্য অনুযায়ী 45 মিলিয়ন ইউজার আছেন। মানুষ না কিন্তু, কারণ একজনের অনেকে থাকে 2-3টা অ্যাকাউন্ট খুলে বসে আছে। সো 45 মিলিয়ন আপনার অ্যাকাউন্ট আছে, আপনার ইউজার আছেন, সরি 45 মিলিয়ন ইউজার আছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে 2021-এর তথ্য মতে। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা কি কি করে থাকি। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানি অনেকে, তাই না? এখন এখানে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হয়, আমরা ব্লগিং করতে পারি, আমাদের ফটো শেয়ারিং হয়, সোশ্যাল গেমিং হয়, ভিডিও শেয়ারিং হয়, আপনার বিজনেস নেটওয়ার্ক তৈরি হয়। সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে কি কি হয়? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার যারা ইউজ করি তারা জানেনি, সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয় এখানে। তারপর হচ্ছে ব্লগ সাইট, বিভিন্ন ধরনের ব্লগিং করে থাকি আমরা। ফটো শেয়ারিং অ্যাপ বা অ্যাপ্লিকেশন, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আর সোশ্যাল গেমিং, এই যেটা বললাম, অনেকে পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন, অনেকে তো ঘরে বসেই খেলতে চান, তাই না? এটা কিন্তু মূলত অনলাইন শেয়ারিং গেমস, ঠিক আছে? যারা খেলেন অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মূলত সোশ্যাল গেমিং এর মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যে কাজটা আমরা অফলাইনে করতেছি, আমাদের সামাজিকভাবে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমাদের বন্ধু আছে, বান্ধবী আছে, আমাদের সমাজে মানুষ আছে,
ঠিক সেম বিষয়গুলোকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি, অনলাইনে নিয়ে আসি, তখন সেটাকে বলে সোশ্যাল মিডিয়া। এখানে বিজনেসও হয়, অনেকে ফেসবুকে বিজনেস করেন, হয়তো এখানে অনেকে আছেন যাদের ফেসবুকে একটা করে পেজও আছে নিজস্ব, যারা আছেন এখানে এন্টারপ্রেনার, হয়তো এন্টারপ্রেনার ক্ষেত্রে এখানে আপনার একটা সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক থাকতে পারে, তাই না? এরকম আছে হয়তো অনেকে, বা অনেকে হয়তো কানেক্টেড। আমরা কাজ করে থাকি ম্যাক্সিমাম সময় কিন্তু বাংলাদেশে এই বিজনেস নেটওয়ার্কটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি হয় ফেসবুকে। আমরা দেখবেন সবাই দুদিন পর পর হয়তো আপনার ফ্রেন্ড লিস্টের কেউ লিখছে ওয়ার্কসেট অমুক, ওখানে সেখানে, বা প্রমোশন হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সবগুলো এখন মানে সবকিছু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো এগুলো হচ্ছে মূলত সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভিটিসে। এখন কথা হচ্ছে এই যে এত আপনি কাজ করেন সোশ্যাল মিডিয়াতে, আপনার একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয়, তাই না? অ্যাকাউন্ট তো প্রয়োজন পড়বে। এই যে অনেকে বলছিলেন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আসছে, বলতেছি। তো এখন এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাকাররা কন্ট্রোল করে সেটা জানতে হবে। অনেকে বলে থাকে যে ভাই ফেসবুক হ্যাক করব, আপনারা বলেন কিনা আমি জানি না, আমাদের কাছে এখানে প্রতিনিয়ত প্রতিদিন এরকম মেসেজ আসে, মানে মিনিমাম হলো 1-150 মেসেজ আসে যে ভাই ফেসবুক হ্যাক করবো, ইনস্টাগ্রাম হ্যাক করবো, হোয়াটসঅ্যাপ হ্যাক করবো, ইমো হ্যাক করবো। এগুলো সব ভুয়া কথা, ঠিক আছে? এই ধরনের সোশ্যাল মিডিয়া কোনোভাবেই হ্যাক হয় না। অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো কিভাবে হয়, এই যে 8টা বিষয় দেখালাম, এই 8টা বিষয়ের মধ্যে মূলত সেই বিষয়গুলো হয়, ঠিক আছে? এখন আমি বলে থাকি যে প্রথম যে বিষয়টা, আচ্ছা বোরিং লাগছে নাকি? সবাই চুপ হয়ে গেছে? না ভাইয়া, we loved it. না ভাই খুব আমি ইন্টারেস্টিং। একাই বকবক করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনলাইন তো প্রথম ভাইয়া হচ্ছে, এই জন্য একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মূলত কেয়ারলেসনেস। আমার অ্যাকাউন্ট আছে, আমি ফেসবুকে কোনো পোস্টই করি না ভাই। আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা পোস্ট করি না, আমি জাস্ট শুধুমাত্র মেসেঞ্জার ইউজ করি। তাহলে আমার ডেটা কোথেকে পাবে? ডেটা পাবে ভাই, ডেটা পাবে, যেটা হ্যাকাররা যেখান থেকে হোক খুঁজে পাবে, সেটা ফুটপ্রিন্টিং করে হোক বা অ্যাকাউন্টের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে হোক, ঠিক আছে? এই যে বিষয়গুলো আমাদের ডেটা, আমাদের সিকিউরিটি বিষয়টা, বাংলাদেশে কিন্তু যেটা বললাম 45 মিলিয়ন মানুষ, সরি ইউজার, 45 মিলিয়ন ইউজার আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, অথচ শুধুমাত্র 3% আমি দেখেছি এটা। আমি যখন আমার ইউটিউব চ্যানেল যখন আমি ভিডিও তৈরি করতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম গত বছরের শেষের দিকে 2019-এর তথ্য মতে পরিসংখ্যানে মাত্র 3.7% যতটা সম্ভব মানুষ জানে তার অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখতে হয়। তাহলে বাকি 97 কোথায়, 96% কোথায়? ওরা জানে না যে কিভাবে নিজের অ্যাকাউন্টে সিকিউর রাখতে হয়। আচ্ছা আমি একটু বিরতি নিব আদানটার জন্য, এই জন্য আমি দুঃখিত। না ইটস ডেফিনেটলি ওকে। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আমরা মূলত হচ্ছে কি যে আমরা আজ পর্যন্ত যতগুলো আমরা সেশন করেছি কোনটাতে আমাদের নিজের চেহারা দেখায় নাই, তো আজকে প্রথম হেডফোন পরে খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো কোথায় যেন ছিলাম, আমাদের সাইটটাতে। ওকে ওকে ফাইন। তো কেয়ারলেসনেস অ্যাবাউট সিকিউরিটি, এই বিষয়টা নিয়ে আরেকটু আমি বলবো। আমরা অনেক সময় করি কি যে মানে এই বিষয়গুলো মূলত এই যে 2, 3, 4, 5, 6, 7, 8 এসবের মধ্যে আসবে। তবু আমি হালকা একটু বলে দিচ্ছি যে আমরা অনেক সময় করি কি যে আমাদের যেটা বললাম যে আমরা কোনো জায়গায় ক্লিক করার আগে খেয়ালি করি না।
আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তারপর আমাদের কাছে রিপোর্ট আসে তখন যখন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগে যে আমরা এত কথা বলি যে আপনার অ্যাকাউন্টকে সিকিউর রাখতে হবে, এগুলো মানুষ শুনে না। আসলে একটা কথা আছে বাংলায় যে দাঁত না পড়লে দাঁতের মর্যাদা ভুয়া যায় না। তো ব্যাপারটা হ্যাকিং এর ক্ষেত্রে সেম, মানে আমাদের যে ওয়ার্ল্ডে সেক্ষেত্রে সেম, যে তারা আসলে সিকিউরিটি যখন ব্রেক না হয়, যখন নিজে সমস্যা না পড়ে, তখন অব্দি এদের কোনো মানে হুঁশই থাকে না যে কি করতেছি না করতেছি, অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই বিষয়গুলো। তো এখন আমরা কথা বলবো যে কিভাবে অ্যাকাউন্ট আপনার হ্যাকাররা কন্ট্রোল করে থাকে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? ফিশিংটা কিভাবে হয়, একটা ওয়েবসাইটের সেম আপনার সার্ফিং করা হয়, সেম আপনার সবকিছু থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি ওয়েবসাইটটা সেম থাকে না, ডোমেইন আলাদা। ওটা হচ্ছে মূলত হ্যাকাররা নিজে তৈরি করে ফেলে। ফিশিং অ্যাটাক কিভাবে তৈরি হয় সেটা একটু বলে দিচ্ছি হালকা। ফিশিং অ্যাটাক হচ্ছে মূলত আপনার HTML CSS দিয়ে আপনি সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, প্রয়োজন জাভাস্ক্রিপ্ট ইউজ করলেন, হয়ে গেল ফিশিং অ্যাটাকের জন্য ওয়েবসাইট। আর সেটার মধ্যে যে আপনার কাজগুলো হচ্ছে, আপনি ওয়েবসাইট আপনাকে লগইন করলো, আপনার সেই জিনিসটা আপনি নিতে হবে অবশ্যই না। আপনি ওয়েবসাইটে আপনি তৈরি করলে, এখন আপনার তৈরি একটা ওয়েবসাইট আমি গিয়ে চেক করলাম, এখন আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড করলাম, আপনার ফাইল আছে কিছু, সেটা ডাউনলোড করলাম, তাহলে কিন্তু সেটা ফিশিং অ্যাটাকে হবে না। সেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ঠিক আছে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলস গুলো ইউজ করার মাধ্যমে সেখানে ফিশিং অ্যাটাকের মাধ্যমে সেই ওয়েবসাইট গুলোকে ফিশিং সাইট তৈরি করা হয়। এখানে ফিশিং সাইট কিভাবে ক্রিয়েট করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, বা ভবিষ্যতে আসবে। এটা আমাদের যে কোর্সে চলতেছে সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং এর উপর, নরমালি দেখাবো, আর মানুষ শিখে আবার উল্টাপাল্টা কাজ করতে পারে, সো ধারণা দেওয়া হয় জাস্ট, ঠিক আছে? তো ফিশিং অ্যাটাকের মধ্যে মূলত হচ্ছে একটা ওয়েবসাইট নরমাল থাকে ওরকমই, জাস্ট ওটার মধ্যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টুলস গুলো ইউজ করে আপনার সেটাকে ফিশিং সাইট তৈরি করা হয়। তখন হয় কি যে আপনার ফেসবুকের মতো একদম সেম দেখতে একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হয়। আমি একটু পর দেখাবো যে কিভাবে ফেক ওয়েবসাইট গুলো তৈরি করা, আমি দেখাবো, এটা সমস্যা নাই। তো সেম ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনি তো মনে করেন যাচ্ছেন, আমি তো ফেসবুকে ঢুকতেছি, ক্লিক করেন, ব্যাস গেল। আপনি পাসওয়ার্ড দেন, আপনার পাসওয়ার্ড আপনি একবার দেন, দুইবার দেন, আপনি রিফ্রেশ দেন, আবার সেম পেজ আসে। আরে আজিব তো, আমি লগ ইন করতেছি, লগ ইন হয় না কেন? লগ ইন হয় না এই কারণে, কারণ আপনি ফিশিং অ্যাটাকের শিকার হয়েছেন, আপনার বারবার সেটা ইরর দেখাচ্ছে। আপনার যা নেওয়ার তা নিয়ে নিছে। এখন আপনার যদি পাসওয়ার্ড নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার টু স্টেজ ভেরিফিকেশন না থাকে, তাহলে আপনি খুব সমস্যা পড়বেন। কাজে আমরা বলে থাকি যে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং যারা আমরা পড়াশোনা করে থাকি, বা যারা এই সেক্টরে আমরা কাজ করছে, তাদেরকে আমরা বলে থাকি যে অবশ্যই সিকিউরিটি সিস্টেম, হার্ড সিকিউরিটি সিস্টেম দিবেন। আপনার পাসওয়ার্ড সবচেয়ে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনার সিকিউরিটি যদি টু স্টেজ ভেরিফিকেশন অন করার সিস্টেম থাকে আপনি দিবেন, কিন্তু তো প্রবলেম নাই। আপনার সেখানে তাহলে ভেরিফিকেশন অন হওয়ার পর সেটা করবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করার, ব্যাংক অ্যাকাউন্ট হোক, আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে হোক, সব ক্ষেত্রে সেম কাজ, ঠিক আছে? তারপর আসছে 3 নম্বরে কিভাবে হ্যাকাররা কন্ট্রোল করে আপনার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট। পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে মূলত আমরা অনেক সময় দেখা যায় যে এটা মূলত হচ্ছে নর্মাল পিপল, আপনারা হয়তো করেন না, এটা যারা সাধারণ মানুষ সবচেয়ে বেশি সেটা করে থাকে, যেটা বললাম প্রায় 97 থেকে 96% মানুষ এই কাজ ভুল করে, সিকিউরিটি সম্পর্কে কেয়ারলেস। তো তারা করে কি যে ভাই আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন। সে কিন্তু চাইলে অ্যাকাউন্ট রিকভার করতে পারে নিজে নিজে, ইউটিউব দেখে বা ফেসবুকের সাপোর্ট টিমের সহায়তা নিয়ে, অথবা ফেসবুকে হেল্পের যে অপশন আছে সেখান থেকে বলা থাকে সবকিছু। বাট না, ওনার হচ্ছে বাঙালি যেহেতু অলস প্রকৃতির, ওনার লাগবে হচ্ছে কে একজন ওনাকে এসে অ্যাকাউন্টটা রিকভার করে দেবে, এবং শেষ সময় অ্যাকাউন্ট রিকভারের নাম করে যদি ওই লোকটা ভালো হয় তো হলোই, আর যদি ভালো না হয় তাহলে তো উনি পাসওয়ার্ড রিসেট করে ওনার নিজের অ্যাকাউন্ট নিজে নিয়ে নেবেন, এবং ওনাকে তারপর প্রতারণা স্বীকার করবেন, এবং ওনাকে হয়তো বা বলতে পারে যে 5,000 টাকা দাও, আমি তোমার অ্যাকাউন্ট আবার ঠিক করে দেবো। তো কখনোই নিজের অ্যাকাউন্ট রিকভার করার জন্য অন্য কাউকে দিবেন না, সেটা এনআইডি কার্ড হোক। অনেক সময় আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনের জন্য, খুবই খারাপ কাজ, খুবই খারাপ কাজ। আপনার এনআইডি কার্ড ইউজ করে অন্য কেউ তার পরিচয়পত্র চেঞ্জ করে আপনারটা ইউজ করবে, এবং আপনি সেখানে ফেসে যাবেন, ঠিক আছে? সিকিউরিটি সিস্টেমটা অবশ্যই আপনার কাছে রাখতে হবে। পাসওয়ার্ড রিসেট করার ব্যাপারটা বা আপনার অ্যাকাউন্ট রিকভারের ব্যাপারটা, সেটা অবশ্যই আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে। তারপর আসছে সিম সোয়াপ অ্যাটাক। আচ্ছা, অনেকে হয়তো বা আপনার সিম ক্লোনিং শুনেছেন, তাই না? সিম ক্লোনিং কিভাবে হয় এটার নাম শুনেছেন? সিম ক্লোনিং সম্পর্কে কেউ? সিম ক্লোনিং ভাইয়া সিনক্রোনাইজেশন শুনেছিলাম। না, সিম ক্লোনিং মানে হচ্ছে সিম ক্লোনিং। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। মানে আমার সিম সিমেরই ক্লোনিং হচ্ছে ডুপ্লিকেট আর কি, কপি। রাইট, এক্স্যাক্টলি। কে বলছে এটা? তাহসিন আহমেদ বলছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, একদম অস্থির হয়েছে।
তো সিম সোয়াপ অ্যাটাকের ক্ষেত্রে সেম কাহিনীটা ঘটে, আপনার সিমের ডুপ্লিকেট তৈরি করা হয়, আমাদের কাছে কিন্তু ওটিপি আসে, তাই না? কোনো একটা আমার ইউজ করতে যাচ্ছি, এটা আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকাররা করেন না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাপারটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব বেশি ঘটে থাকে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এগুলো খুব কম হয় যতক্ষণ না পর্যন্ত ওই হ্যাকারটা মানে ওই হ্যাকারটা খুব বেশি প্রো লেভেলের হয়। প্রো মানে বুঝেন তো, মানে প্রফেশনাল, মানে যে খুব বড় লেভেলের হ্যাকার মনে করে, এখন সেটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হচ্ছে মূলত তারা সিম সোয়াপ অ্যাটাকটা করে থাকে, সিমটাকে সোয়াপ করে দেয়, অর্থাৎ সেটা আলাদা করে একটা সিম ক্লোনিং করে সেই সিমের ওটিপিটা তার কাছে চলে আসে এবং সেখানে আর যাই না। অনেকে বলেন যে ভাই আমার টু স্টেপ ভেরিফিকেশন দিচ্ছে, আমার তো কোড আসে না। শেষ, শেষ বলতে মানে মোটামুটি শেষ, সম্পূর্ণ শেষ না, সেটারও ব্যবস্থা আছে, কারণ ফেসবুকে প্রতিটা সিস্টেমেরই এই যেখানে যতগুলো দেখতেছে সবগুলো সিস্টেমেরই একটা করে রিকভারি সিস্টেম দেওয়া আছে, শুধু খুঁজতে হবে। ভাই সিমের ওটিপি বলতে কি বুঝালেন ভাই? সিম ওটিপি বলতে হচ্ছে ধরুন আপনি যে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পর আপনার কাছে একটা কোড আসে, ঠিক আছে? এটা কোড আসে না, জি জি জি, ভেরিফিকেশন কোড। জি হ্যাঁ, ভেরিফিকেশন কোড, রাইট, ওটা হচ্ছে মূলত ওটিপি কোড। ওকে, মানে ভাই ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট 4 মিনিট ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা হচ্ছে ওটিপি, সেটা সংক্ষেপে আছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এই কাজটা হচ্ছে মূলত আপনার করে থাকে কি সিম সোয়াপ অ্যাটাকের ক্ষেত্রে। গেল এই চারটা, গেল চারটার মধ্যে প্রথমটা তো সব ক্ষেত্রে লাগবে। 5 নাম্বার আসছে হচ্ছে কি লগর। ভাই কি লগর কি? কি লগর হচ্ছে আপনি যখন কোনো একটা ব্রাউজিং করছেন তখন কিন্তু আপনি আপনার যেটা বললাম ফিশিং অ্যাটাকের মাধ্যমে কিন্তু আপনার কি লগইন করা পসিবল। আপনার কোনো একজন হ্যাকার সাপোজ আপনার ডিভাইসে আপনি ফিশিং অ্যাটাকের শিকার হয়েছেন, আপনি জানেন না যে কিভাবে অ্যাটাকের শিকার হয়েছেন, ও আপনাকে একটা লিঙ্ক দিয়েছে, আপনি সেখানে ক্লিক করে দিয়েছেন, আপনি দেখতেছেন কোনো সমস্যা হয় নাই, পাসওয়ার্ড চেঞ্জ করা নাই, কোনো প্রবলেম হয় নাই, তবে ঠিকই আছে, তাই না? কিন্তু সেই হ্যাকার যদি আপনার ডিভাইসে একটা ম্যালওয়্যার তৈরি করে ফেলে, সেই আপনার ডিভাইসের আপনার যে ব্রাউজারের যে কুকিজ গুলো সেখানে যদি সে পয়জনিং তৈরি করে, তখন আপনি দেখবেন অনেক সময় পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করি, তাই না? আমরা কোনো একটা পাসওয়ার্ড সেভ করার জন্য জিমেইলে অনেক সময় আমরা কর্নারে লেখা থাকে যে সেভ দিস পাসওয়ার্ড লেখা থাকে না, ওকে দিয়ে দিই, আমার ব্রাউজার আমি সেভ করে রাখছি, তাই না? জি ক্রোমে, জি ভাই দেখায়। রাইট, বিভিন্ন ধরনের ব্রাউজার এরকম সিস্টেম থাকে, এটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। তো এই ধরনের সিস্টেম যখন আমরা আপনি কির মাধ্যমে, অর্থাৎ আপনি লগ ইন করতেছেন, সেখানে আপনি ব্রাউজিং করতেছেন, সবগুলো ডেটা কিন্তু সেখানে আছে। যখন যে আপনি ডেটাগুলো আপনি ক্লিক করতেছেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয় কি যে আপনি যখন কোনো একটা ব্রাউজার থেকে বারবার লগ ইন করেন, সেখানে কিন্তু আপনি পাসওয়ার্ড দেন, ধরুন আপনি গুগল ক্রোম ইউজ করে আপনি আবার ইনস্টাতে ঢুকতেছেন, আচ্ছা ধরলাম অন্য কোনো একটা ওয়েবসাইট ঢুকতেছেন আপনি, হ্যাঁ, অনেক সময় কিন্তু এখন বর্তমানে অনলাইন ব্যাংকিং আছে, অনলাইন ব্যাংকিং এর আপনি ওয়েবসাইট ঢুকতেছেন, তখন কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে কি লগইন এর মাধ্যমে, সেটা জেনে যাবে, ঠিক আছে? কাজে এই বিষয়গুলোতে খুব বেশি সতর্ক থাকবেন, যেটা বললাম যে ইনকগনিটো মোড, সেটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। 6 নম্বর আসছে হচ্ছে ফেক ওয়াইফাই হটস্পট। আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাই শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছে যারা হচ্ছে রেস্টুরেন্টে গেলে ওয়াইফাই ফ্রি পেলে শুরু করে দেন ডাউনলোড করা? আছেন? জি ভাইয়া। এই তো পাওয়া গেছে একজন পাপি, তো মন খারাপ করবেন না। তো এই ক্ষেত্রে হয় কি, রেস্টুরেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের আপনার জনবহুল পরিবেশে ক্যাফেটেরিয়া হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় হ্যাকাররা করে কি তারা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে একটা ফেক ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? আপনি যখন সেখানে লগ ইন করেন, অবশ্যই লগ ইন করলে আপনি ডেটা যা আছে সবকিছু সে দেখতে পাচ্ছে, এটা বললাম। কাজে অবশ্যই ফ্রিতে পাওয়া জিনিস সব জায়গায় ইউজ করবেন না, ঠিক আছে? এক্ষেত্রে আপনার সিকিউরিটি প্রবলেম নিজেরই হবে। এভাবে কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারে, এটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে হোক বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল অ্যাকাউন্টে হোক। কাজে এই বিষয়গুলো তো অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন নিজের ডেটা ইউজ করে সেখানে ইউজ করেন, সব জায়গায় ফ্রি ইউজ করা ঠিক না। 7 নম্বর হচ্ছে ফেসবুক হ্যাকিং সাইটস। এটা বাংলাদেশে ইদানিং নাই, আবার নাই বললেও মানে ভুল হবে, ঠিক আছে? এটা প্রবলেমটা কি, অনেক সময় দেখবেন মানে গুগলে যদি আপনি সার্চ করেন যে হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট, তখন দেখবেন যে হ্যাক ফেসবুক অ্যাকাউন্টের নামে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। হ্যাঁ, ওরা বলবে যে $5 দিলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবে, $10 দিলে সেটা করে দিবে, হ্যাক করে দিবে, সবটাই ভুয়া, ঠিক আছে? এই ধরনের ওয়েবসাইট গুলো মূলত হচ্ছে ফিশিং অ্যাটাক করে থাকে, আপনার কি লগইন করে থাকে, ঠিক আছে, আর ম্যানেজে মিল অ্যাটাক করে থাকে। এই 3 ধরনের কাজ মূলত তারা করে থাকে। কাজেই যেখানে সেখানে মানে লোভে পাপে মৃত্যু, সব মানে ভার্চুয়ালও সেম, অনলাইনেও সেম, মানে
আপনি যেখানে যা করেন না কেন, লুপ থাকলে অবশ্যই আপনি সমস্যায় পড়বেন। সো এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন যে যেখানে সেখানে আপনার পাসওয়ার্ড দিবেন না, আপনার কোনো একটা ওয়েবসাইট হ্যাক করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। আসলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকটা না, এটা আসলে হ্যাকিং বলতে আমরা নারাজ, এটাকে হ্যাকিং আমরা বলি না, এটা বললে আমাদের নিজেদের মান সম্মান নষ্ট হয়ে যায়। এটা আসলে হ্যাকিং এর পর্যায়ে পড়ে না, কারণ এই যে বিষয়গুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনোটা অ্যাটাক না। কোনোটাকে অ্যাটাক, কোনোটা কিন্তু অ্যাটাক না, জাস্ট শুধুমাত্র সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে আপনার ডেটাগুলোকে ধোঁকা দেওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে আমি। ঠিক আছে ভাইয়া একটা কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ শিওর। পাসওয়ার্ড সেভ করা কি সেফ? যখন পাসওয়ার্ড সেভ সেভ করা, অপশনটা আচ্ছা, আসে পাসওয়ার্ড সেভ করা সেফ কিনা, তাই না? পাসওয়ার্ড সেভ করা সেফ যদি আপনার বিশেষ করে হচ্ছে যদি আপনি নিজে সচেতন থাকেন, সেক্ষেত্রে কোন একটা ওয়েবসাইটে ক্লিক করার আগে যদি আপনি সচেতন থাকতে পারেন। অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট পাসওয়ার্ড সেভ রাখেন সমস্যা নেই, কিন্তু আপনি যদি কোনো একটা ফিশিং সাইটে আপনি ক্লিক করে বসছেন, তাহলে তো মানে সেফ থাকলেও শেষ, আপনি নিজ দায়িত্বে সেটা ব্রেক করে দিচ্ছেন। ঠিক আছে, মানে সবকিছুই সেফ, কিন্তু আপনাকে কেয়ারলেস হলে চলবে না। বুঝা গেল? হ্যালো, জি জি ভাই ভাইয়া। বুঝা গেছে। মানে ভাই তখন আমার ওই ওয়েব ব্রাউজারের অ্যাক্সেসটা ও পেয়ে যাবে। এক্স্যাক্টলি কুকিজ থেকে সে ব্রাউজার অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। এখন আমরা আসছি ম্যান ইন দ্য মিডল, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে বলতেছেন যে ভাই এটা কি জিনিসটা, একদম কমেন্টে বলছেন। ঠিক আছে, ম্যান ইন দ্য মিডল একটা বিষয়টা হচ্ছে কি, আমি একটাকে দেখিয়েছিলাম, আমি একটা ওয়েবসাইটে সার্চ দিয়েছি, আমি ওয়েব লিঙ্কে, কিন্তু আমরা সচরাচর গুগল ক্রোম থেকে যদি আমরা কোনো ওয়েবসাইটে আমরা রিকোয়েস্ট পাঠাই সার্ভারে, তখন কিন্তু সেটা গুগলের মাধ্যমে যায়, তাই না? এজ ইউজুয়াল এটা কিন্তু গুগলের মাধ্যমে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু গুগলের মাধ্যমে যায়নি, অন্য একটা ওয়েবসাইটের হয়ে সে তার মাধ্যমে সে চলে গেছে। অর্থাৎ এখানে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি সার্ভারে, আমার জিনিস ঠিক আছে, বাট রিপ্লাইয়ে মাঝখান থেকে কেউ একজন সেটা অ্যাটাকের মাধ্যমে সেটা ক্র্যাক করে দিচ্ছে। অর্থাৎ আমি সেম জিনিসটাই পাচ্ছি, কিন্তু যেটা পাওয়ার কথা সেটা পাইনি। হ্যাকার নিজ দায়িত্বে অন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে আমাকে জিনিসগুলো দিচ্ছে, এবং আমি কিন্তু সেটা অ্যাক্সেস করছি। এটা কিন্তু খুবই মানে মানে খুবই খারাপ একটা বিষয় এবং খুবই ভয়ানক একটা বিষয়। এটা কখন হবে, কার সাথে হবে বলা খুব টাফ। আমাদের লাইভ ক্লাসে আমরা দেখিয়েছিলাম, যখন আমরা দেখিয়েছিলাম আমাদের লাইভ ক্লাসে, তখন দেখেছিলাম যে অ্যামাজনের আমাদের একটা ম্যান ইন দ্য মিডলটা দেখেছিলাম, যে আমি গুগলে লিখছি আমি অ্যামাজনে যাব, একটা প্রোডাক্ট আমি কিনবো, বাট অ্যামাজনেরই সেম দেখতে ফিশিং একটা সাইট, আমাকে রিপ্লাই আসছে, কিন্তু আমি কিন্তু সেই অ্যামাজন ওয়েবসাইট ঠিক আছে, অ্যামাজনের যেরকম ওয়েবসাইট ছিল সেম, কিন্তু রিপ্লাই আমার কাছে আসতেছে কি অন্য একটা ওয়েবসাইট। এই কাজটা হয়তো মূলত হয় কিভাবে, সেটা হচ্ছে মূলত আপনার সেম নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যখন থাকে, আইপি অ্যাড্রেসটাকে তারা সিজ করে ফেলে, এবং সেখান থেকে তারা করে কি, যে অ্যাটাকারের যে আপনার ওয়েবসাইটটা, অ্যাটাকারের যে রিকোয়েস্টের রিপ্লাইটা সেটা সে দিয়ে দেয়। তখন আমার কাছে রিপ্লাই আসে ঠিকই, অর্থাৎ যেটা আমি সার্চ করেছি সেটাই আসে, কিন্তু অ্যাটাকার বা হ্যাকারটা আমার কাছে চলে আসে। এটাকে বলা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, অর্থাৎ মাঝখান থেকে মানুষটা অ্যাটাক করছে। ঠিক আছে, এটা কিভাবে হয় আসলে, এটা হচ্ছে হ্যাকিং এর যারা হ্যাকার তাদের উপর নির্ভরশীল। এটা রিমুভাল বা এটা থেকে বাঁচার উপায় এখনো পর্যন্ত বলতে পারছি না ম্যান ইন দ্য মিডল থেকে, কারণ এটা মানে যখন সেরকম হতে পারে। এখন হ্যাকারের ইচ্ছা হয়েছে, সে google.com এ একজন ভিকটিম google.com এ সার্চ করছে, বাট আমি তাকে দিয়ে দিলাম হচ্ছে ইয়াহু, বুঝাই কোনো কাজ নাই, দিয়ে দিলাম, সে আসলো রিপ্লাই, এবং রিপ্লাই আসার মাধ্যমে হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ কথা, যে এখন আসলে একটা সমস্যা কি হচ্ছে, মানে মিডিয়াটাকে মানে শিকার হলে প্রবলেমটা কি, ওই যে বললাম, যখন সেই ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস আপনার সাইটটা আপনার কাছে আসে, তখন কিন্তু সেটা আপনার কুকিজে জমা হয়ে যায়। কুকিজে জমা হওয়ার মাধ্যমে আপনার ডিএনএস সার্ভারে বা আপনার যে ডিএনএস ডোমেইন নেমিং সিস্টেম যেটা আছে আপনার, সেখানে কিন্তু তাহলে পয়জনিং করতে পারে, আপনার কুকিজে পয়জনিং করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু মানে খুবই মারাত্মক, তখন কিন্তু আপনার ডেটা, আপনার ইনফরমেশন সবকিছু নিয়ে যেতে পারে। আবারও সেম কথাই বলবো, ইনকগনিটো মোড ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে সেম সার্ভার থেকে মানে এক্সাক্ট সার্ভার থেকে আপনি এক্সাক্ট ইনফরমেশনটা পাবেন। বোঝা গেল? জি ভাই, একটা কোয়েশ্চেন এসেছে হ্যাঁ, যে sure. হাউ ইজি ইজ ইট টু সেইজ দ্য আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস সিজ করবে এভাবে, তাই তো নাকি? হাউ ইজি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আইপি অ্যাড্রেস তো আমি মানে বের করে দেখালাম কিভাবে আইপি অ্যাড্রেসটা বের করতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন বলেছে যে আচ্ছা, ম্যানেজার মিডল টাকার ক্ষেত্রে কিভাবে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে, তাই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে মানে আপনি যেটা বলেছিলেন যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে যে আইপি অ্যাড্রেসটা সিজ মানে কন্ট্রোলে নিয়ে আসে, তারপর আইপি অ্যাড্রেসটা অ্যাডভান্টেজ নিয়ে মেইল করে। আমার কোশ্চেন ছিল মানে এই আইপি অ্যাড্রেসটা যে কন্ট্রোলে নিয়ে আসে কতটা ইজি নাকি ডিফিকাল্ট?
এটা আচ্ছা, থ্যাংক ইউ। আদার কোশ্চেন, এটা তাহলে আবার বলতে হবে নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে। নেটওয়ার্কিং এর মূলত ওএসআই লেয়ার সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে। 7টা লেয়ার থাকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর আপনার প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তো এরকম 7টা লেয়ার থাকে। ওকে, যখন ডেটাটা চলে যায় কোন একটা ওয়েব সার্ভারে, তখন সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার অবধি চলে যায়, এবং সেখানে আপনার হেডারে সেখান থেকে কিন্তু আপনার সেই আপনার আইপি অ্যাড্রেস বলেন বা হেডিং এর জন্য পোর্ট নাম্বার, সেগুলো কিন্তু অ্যাড হয়ে যায়। এখন কথা হচ্ছে মেইন সার্ভারে গিয়েছে, কিন্তু মেইন সার্ভার থেকে যখন রিপ্লাইটা আসবে তখন কিন্তু সেম আইপি অ্যাড্রেস থাকবে না, তখন হচ্ছে যে রিপ্লাই পাঠাচ্ছে তার আইপি অ্যাড্রেস থাকবে। তো এখানে যদি অ্যাটাকার চায় নিজের আইপি অ্যাড্রেস ঢুকিয়ে দিবে, সে ওখান থেকে এটাকে হাইড করে ভিপিএন এর মাধ্যমে সেটা কানেক্ট ঢুকিয়ে দিবে, মানে কানেক্ট করে দিবে আর কি। সো ইজি আর কি, আমরা যেরকম করে থাকি ভিপিএন ইউজ করি, সেম ব্যাপারটা কিরকম সম্ভব, মানে আইপি অ্যাড্রেসটাকে সিজ করা পসিবল, কিন্তু এখানে করে কি ওয়েবসাইটের মাধ্যমে সেটাকে মানে অ্যাটাক করে কি জাস্ট ওই নেটওয়ার্কিং সিস্টেমে তাকে থাকতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়েবসাইট কিভাবে আপনি আইপি লগের মাধ্যমে একটা ফেক ওয়েবসাইট তৈরি করবেন, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম যে ভাই ফিশিং অ্যাটাক হয়। তো ফিশিং অ্যাটাক তো এখন দেখাবো না, আমি দেখাবো হচ্ছে যে কিভাবে আপনার সেই আইপি লগের মাধ্যমে একটা ফেক ওয়েবসাইট, মানে ওয়েবসাইট সেম কাজ করবে বাট নামটা থাকবে অন্যরকম, যেটা মাত্র বললেন এরকম ম্যান ইন দ্য মিডিয়া অ্যাটাকও সম্ভব, এটা আমি এখন দেখাচ্ছি। এটার জন্য করতে হবে কি, দেখা যাচ্ছে স্ক্রিন, জি ভাইয়া। জি ভাই। যাবেন প্রথমে গুগলে, সমস্যা না, আপনি যদি গুগলে না যান তাহলে প্রবলেম না, আপনি সরাসরি ইউআরএল লিখতে পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে স্ক্রিনটা বড় দেখাচ্ছে গুগলে। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে খুব মানে পরিচিত বিষয়টা, আপনার গ্রেবিফাই আইপি লগার বলা হয় এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেবিফাই আইপি লগার। এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে মূলত আপনি কোনো একটা ওয়েবসাইটকে আপনি নিজের মতো করে ডোমেইন ইউজ করতে পারবেন, এবং সেই ডোমেইন ইউজ করার মাধ্যমে যে ভিকটিম তার আপনি তার ডিভাইসের ডিটেলস, তার আইপি অ্যাড্রেস, তার লোকেশন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি খুব ইজিলি জানতে পারবেন। এখন ধরুন আমি ফেসবুকের একটা আইপি লগার ইউজ করব বা একটা ট্র্যাক ইউআরএল ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, facebook.com আগে দেওয়া আছে, ইউজ করেছিলাম তাই। facebook.com লেখার পর এখানে দেব হচ্ছে ক্রিয়েট ইউআরএল, আর নতুন একটা ফেসবুকের নতুন একটা আইপি লগের ক্রিয়েট হবে। এখানে আপনি এগ্রি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল ইউআরএল কোনটা, https facebook.com, বাট নতুন ইউআরএল কোনটা, verify.link, তারপর হচ্ছে কিছু কিছু লেখা আছে হালকা পাতলা, ঠিক আছে? এটাকে এখন আপনি চাচ্ছেন যে ডোমেইনটাকে চেঞ্জ করবেন। আমরা অনেক সময় থাকি যারা আছি ফেসবুক ইউজার, অনেক সময় দেখবেন যে আমরা ফেসবুকে পোস্ট করি যে আপনার সাথে আমার কত পার্সেন্ট ম্যাচ হয়েছে, আমরা পোস্ট করি না? লাভ বার্ড, লাভ গুরু, তারপর হচ্ছে ম্যাচিং, 17% ম্যাচ, 7% ম্যাচ, এরকম আর বিভিন্ন ধরনের কিন্তু ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করে থাকি, তাই না? আমরা ক্লিক করি কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, যে আপনার সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ডোমেইনটা আমি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। এখানে আমার ডোমেইনটা আছে কি verify.link, আমি এখান থেকে verify না দিয়ে আমি এখানে দিব হচ্ছে লাভবার্ড বা ট্রু লাভ, বা আপনি যেতে দিতে পারেন। তখন হবে কি, লাভবার্ড.গুরু দিলে এক্সটেনশনে দিব হচ্ছে, ধরুন আমি যেহেতু ওয়েবসাইট এটা, আমি এখানে দেই হচ্ছে এখানে পিএসপি দিই বা HTML দিলেও হবে, সমস্যা, আমি পিএসপি দিচ্ছি। তারপর এখানে হচ্ছে পাথটা কি আপনি এখানে নিচ্ছেন, এখানে ইনভাইট করবেন নাকি জয়েন করবেন নাকি নিউজ বা প্রোফাইল এরকম। তো আমি এখানে জয়েন দিলাম, এখানে একটা প্যারামিটার হচ্ছে আইডি দিচ্ছি, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, রেফারেন্স দিতে পারেন, সমস্যা নেই, এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ক্লোজ করলে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এটা হচ্ছে বর্তমান ওয়েবসাইট, ওয়েব লিঙ্ক যাবে কিন্তু ফেসবুকে, কিন্তু ওয়েব লিঙ্কটা হচ্ছে কি lovebird.guru.join/join.php। ওকে, এই ধরনের কিন্তু ওয়েবসাইট থাকে, আমরা সচরাচর দেখি যে আমরা একজন একজনকে শেয়ার করি যে দোস্ত লিঙ্কে ক্লিক কর, দেখি তোর সাথে আমার কত পার্সেন্ট ম্যাচ করে। অনেক সময় আমরা লিঙ্ক দেই, তখন সেখানে দেখি যে 17% ম্যাচ হয়েছে বা 80% ম্যাচ হয়েছে, সেটা আবার আমরা ফেসবুকে আমরা শেয়ার করি। তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট রয়েছে, তো এগুলো ইউজ না করার পরামর্শ থাকবে, যেগুলো হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে আপনার ডেটা লিক করা হয়, ঠিক আছে? এখন এটাকে আমি কপি করে যে ভিকটিম তাকে আমি দিতে পারি। ভিকটিমকে দেওয়ার পর হবে কি,
এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি বটস গুলোকে হাইড করে দিছি। এখানে লোকেশন আমি কাকে দিব এখন, আসলে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, জাস্ট এটার একটা সিস্টেম দেখাচ্ছি কিভাবে কাজ করে বটের মাধ্যমে। ওকে, আমি বট অন করে দিলাম, তাহলে দেখতে পারবেন যে কি কি ইনফরমেশন এখানে আসে। মানে এই ওয়েবসাইটের মাধ্যমে এখন যে আমি ক্রিয়েট করলাম, এটা তো একটা টেস্ট হচ্ছে, তাই না? ল্যাবে টেস্ট হওয়ার পর দেখতে পারবেন যে বটে টেস্ট হওয়ার পর সেটা কি কি আমাকে ইনফরমেশন দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করলাম, এখন দেখতে পাবেন যে আমি এখানে আবার রিফ্রেশ দিই, এই যে ওয়েবসাইট অন করলে হয় না কেন? না, কাউকে পাঠাতে হবে মনে হচ্ছে। আচ্ছা, আমি কাকে পাঠাবো বলেন তো? ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, সেখানে হচ্ছে মূলত আপনি ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নাই। মানে যাকে পাঠাবেন তার আইপি অ্যাড্রেস পাবেন, হ্যাঁ, কোথা থেকে সে কানেক্ট হচ্ছে সেটা পাবেন, দ্য ইউজার এজেন্ট পাবেন, রেফারিং ইউআরএল অর্থাৎ সে কার মাধ্যমে রেফার হয়েছে তার তার ডিটেলস আপনি পাবেন, হোস্ট নেম, সে কোন আপনি হোস্টিং এর মাধ্যমে সে কানেক্ট হয়েছে সেটা পাবেন, আইএসপিটা পাবেন। এখানে মোডে ক্লিক করলে তার আপনার ডিভাইস ইনফরমেশন, তারপর হচ্ছে তার আদার্স ইনফরমেশন পাবেন এখানে। কিন্তু কোনো ধরনের কিন্তু facebook.com এ ক্লিক করার পর তার ওয়েবসাইটের তার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো পাবেন না, ঠিক আছে? এগুলোর জন্য যেটা বললাম যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে। ওকে, এটা হচ্ছে মূলত একটা ফেক লিঙ্ক ক্রিয়েট করা। আবার ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক, একবারই ডোমেইনটা রাখা যায়, পরে আবার চেঞ্জ করতে হয় আর কি। ব্যাপারটা বুঝতে পারছি, আসলে দেখাতে পারলাম না, যারা চেষ্টা করলে বুঝতে পারবেন আর কি। ভেরিফাই আইপি লগর থেকে ভাইয়া মাহিম সাফা ভাইয়া ওনাকে পাঠাতে বলছেন কমেন্ট বক্সে। মাহিম ভাইকে ভাই আপনি যে টেম্পোরারি এটা যে ক্রিয়েট করলেন ভাই, এটা কতদিন পর্যন্ত থাকবে? মানে এটার এক্সিস্টেন্স কতদিন থাকবে বা কতক্ষণ যতক্ষণ অ্যাকাউন্ট থাকবে? থাকবে, মানে যতক্ষণ আপনি ব্রাউজার থাকবেন আর কি, ততক্ষণ আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রাউজার ক্লোজ করলে এই লিংক চেঞ্জ হয়ে যাবে, লিংক চেঞ্জ হয়ে গেলে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। সেটা আমি আবার চেঞ্জ করি। ব্রাউজার ভাই রিলোড করলেও তো চেঞ্জ হয়ে যাবে না? রিলোড করলে? হ্যাঁ, রিলোড করে চেঞ্জ হয়ে যাবে। আমি বটটা দেখার জন্য দিয়েছিলাম, বাট চেঞ্জ হয়ে গেল। তো আমি এখানে আবার দিচ্ছি হচ্ছে এখানে কি দিয়েছিলাম, পিএইচপি, তাই না? চলো, তারপর হচ্ছে পাথ ইনভাইট। ওকে, ক্লোজ করলাম, কপি করলাম, হচ্ছে মাহিম ভাই আজ এখানে আছেন। দেখেন মাহিম ভাই, ক্লিক করেন। জানায় না আবার ক্লিক করার পর। আচ্ছা, যেটা বলছিলেন একবার যে আচ্ছা এটা রিফ্রেশ দিলে না, একবার রিফ্রেশ দিলে সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ইনফরমেশন না আসছে, ঠিক আছে? মানে বটটাকে হাইড করার জন্য মূলত রিফ্রেশ দিলে সমস্যা নাই, বাট আপনি যদি ব্রাউজারটা ক্লোজ করে দেন তখন আপনার সমস্যা হবে, মানে লিংক সেম থাকবে। ব্যাপারটা বলতে পেরেছি? জি ভাই। হ্যাঁ, আপনি রিফ্রেশ দিলে সমস্যা না, আপনি সেম ব্রাউজারে আসতেছেন, বাট যখন আপনি ব্রাউজারটি ক্লোজ করে দিবেন আবার নতুন করে ঢুকতে হবে, তখন আপনার রিকোয়েস্টের সমস্যা হবে। জি ভাই, তখন তো এটার এক্সিস্টেন্সই থাকলো না। এই যে দেখছেন, এই যে ঢুকছে, facebook.com থেকে ঢুকছে, মোরিনফোতে যায়, এই যে তার প্রোফাইলের পোস্ট নেম দেওয়া আছে এখানে, তার আইপি অ্যাড্রেস পেয়ে গেছি, তারপর সে কোন জায়গায় নেটওয়ার্ক ইউজ করতেছে, এখানে মেবি ভিপিএন ইউজ করতেছে বা কিছু একটা, তারপর হচ্ছে ফেসবুকের এক্সটার্নাল হিট, এটা facebook.com, টোটাল ডিটেইলস এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল হচ্ছে এখানে। আর আদার্স ডিটেইল দেখতে পাচ্ছেন এখানে, হোস্ট নেম আছে, তারপর আপনার বট কি বটের মাধ্যমে আপনার এজেন্টটা কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে সে জয়েন করছে। ডিভাইস দেখতে পাচ্ছেন মজিলা। আচ্ছা, যাই হোক, বাকি ডিটেইলস দেখতে পাচ্ছেন আশা করি। এখানে ক্লিক করেন মোর ইনফোতে, পুরো ডিটেইলসটা পেয়ে যাবেন, তার হোস্টের আইপি অ্যাড্রেস, তার আইপি অ্যাড্রেস, তার অপারেটিং সিস্টেম। বুঝা গেল? এটা বুঝতে পেরেছেন? জি ভাই, এটা হচ্ছে বটের। কনফিডেন্সিয়াল ইনফরমেশন চলে আসলো সব। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা হচ্ছে বটের, আর এটা হচ্ছে অরিজিনালটা। হচ্ছে বললাম না, রিফ্রেশ করলে বটেরটা আসে, হাইড বট করলে সমস্যাটা হয়, এবং এটা আপনি চাইলে শেয়ার করতে পারেন। এটা গেলে হচ্ছে মূলত আইপি লগারের মাধ্যমে দেখতে পারলেন যে কিভাবে একটা ওয়েবসাইটে চেঞ্জ করে সেখানে কিন্তু সেটার ডোমেইনটা চেঞ্জ করে আমি নিজের মতো করে দিতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আবার শুরু করি। এখানে গেল হচ্ছে আইপি লগারের কাহিনী। এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিভাবে আপনি সিকিউর করবেন। খুব ভালো একটা টপিক, ঠিক আছে? এখানে সোশ্যাল মিডিয়া সিকিউরিটির জন্য প্রথম যে আমি আপনাদেরকে পরামর্শ দেব সেটা হচ্ছে কানেক্ট ট্রাস্টেড ফেলোস, অর্থাৎ আপনি যাদেরকে চেনেন
বা যাদের উপর বিশ্বাস আছে তাদেরকে আপনি কানেক্ট করেন, অ্যাড করেন, ফলো করেন। এতে হবে কি, সাপোজ আপনার কোনো একজন হ্যাকার চাচ্ছেন আপনাকে আপনার ইনফরমেশন গেদার করতে, সেখানে আপনার প্রোফাইল থেকে জানতে পারবে সে আপনার ডেট অফ বার্থ কত, তারপর আপনার পছন্দগুলো কি কি, এই বিষয়গুলো ইউজ করে কিন্তু সে চাইলে একটা ফেক প্রোফাইল ইউজ করতে পারবে, অথবা আপনার ডিটেলসটাকে ইউজ করে কিন্তু সে চাইলে আপনার যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা বললাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি ধারণা রাখতে হবে যে ফুটপ্রিন্টিং করতে হবে, যে ওই যাকে ভিকটিম বা যিনি টার্গেট তার সম্পর্কে আমাকে ফুটপ্রিন্টিং করতে হবে, ধারণা নিতে হবে। এই কাজগুলো তখনই হবে না যতক্ষণ না আপনি ট্রাস্টেড কাউকে আপনি অ্যাড না করছেন, ঠিক আছে? ট্রাস্টেড কাউকে অ্যাড করেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। এখন বলতে পারেন যে ভাই আমার তো ফেসবুকের ফ্রেন্ড প্রয়োজন, অনেক অনেক প্রয়োজন ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার বানান, ফ্রেন্ড লিস্টে না রাখলেন সমস্যা তো নাই। এখন আসছে হচ্ছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন সেটা অনেকে জানেন। আপনার আপার কেস লোয়ার কেস সবকিছু দিয়ে, তারপর হচ্ছে আপনার একটা আপনি সেনসিটিভ কেস দিতে পারেন, আপনার কেস সেনসিটিভ যে বিষয়গুলো থাকে আপনার অ্যাড দিতে পারেন, .com দিতে পারেন, এগুলো ইচ্ছে মতো করে দিয়ে আর কি। তারপর নাম্বার থাকবে, মানে একদম একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেটা অবশ্যই চেষ্টা করবেন আপনার জন্য ইমেল অ্যাড্রেসের সাথে ম্যাচ না করে, আপনার ফোন নাম্বারের সাথে ম্যাচ না করে, আপনার ডেট অফ বার্থের সাথে ম্যাচ না করে। কারণ আমরা যারা হ্যাকার আছি বা সরি পেনিট্রেশন টেস্টার, হ্যাকার সব জায়গায় বলা ঠিক না, তো আমরা যারা পেনিট্রেশন টেস্টার আছি তারা হচ্ছে মূলত করি কি, যে আমরা যাকে আমরা টার্গেট করি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, অনেক সময় দেখা যায় কার্ডিং ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। তো তখন করে কি, পাসওয়ার্ড কি হতে পারে সেটা আমরা চিন্তা ভাবনা করি। এছাড়া কিন্তু আপনার এখানে ব্রুট ফোর্স অ্যাটাক করলে কিন্তু এখানে পাসওয়ার্ড জানা যায়। তো এই ব্যাপারগুলো চেষ্টা করবেন যে আপনার পাসওয়ার্ডটা যেন খুবই স্ট্রং হয়, যতটা সম্ভব চেষ্টা করা যায়। ওকে, এই দুটো জিনিস গেল। তৃতীয়ত হচ্ছে আপনার প্রোফাইলটা লক করবেন। যেটা বললাম, আপনি ট্রাস্টেড কাউকে অ্যাড করছেন না ঠিক আছে, কিন্তু আপনার প্রোফাইল হচ্ছে পাবলিক করা, লাভ হলো কোনো লাভ নাই। আপনি কখন কি পোস্ট করতেছেন সব দেখা যাচ্ছে। সো প্রোফাইলটা লক করার চেষ্টা করবেন। অনেকে আমরা বলে থাকি যে প্রোফাইল লক করছো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছো কেন, না অ্যাড করলেন সমস্যা নাই, ওনার সিকিউরিটি পারপাস, ঠিক আছে? সো ফেসবুক এই সিকিউরিটি পারপাসটা আপনাকে দিচ্ছে এবং সুবিধাটা আপনি অবশ্যই গ্রহণ করবেন, চেষ্টা করবেন। তারপর হচ্ছে ডোন্ট শেয়ার কনফিডেন্সিয়াল পোস্ট। একটা জিনিস চেষ্টা করবেন, কখনো কোনো কনফিডেন্সিয়াল পোস্ট শেয়ার করার আগে চিন্তা ভাবনা করবেন যে এটা শেয়ার করলে আমার লাভটা কি বা আমার জন্য ক্ষতি কিছু হতে পারে কিনা। আমার সময় দেখা যায় যে মানুষ তো সবসময় সবাই ভালো চাইবে না, ঠিক আছে? আপনার একজন নামমাত্র শুভাকাঙ্ক্ষী, নামমাত্র, যিনি হচ্ছে জানলেন যে আপনি কোন একটা ফাংশনে যাচ্ছেন, তো তখন উনি করলেন কি, আপনার যিনি ফাংশনে যারা অর্গানাইজার তাদেরকে বলে দিল যে না আপনার সম্পর্কে এই বিষয়গুলো আসা হচ্ছে, সে হচ্ছে কি আপনার মানে সোকল শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে? মানে আপনার ভালো চায় না সোকল যেহেতু, তো তারা করলো কি, সে ফাংশনে যারা অর্গানাইজার তাদেরকে বলে দিল। বা এরকম হয়েছে আমাদের ফ্রেন্ড সার্কেলে যে বিয়ে হওয়ার কথা আগে থেকে করছে কি, যে এত বেশি লাফাইছে, পরে তার যে মানে ফ্রেন্ড সার্কেল একজন করছে কি, হয়তো আমি নাম জানি না বা সেও জানে না, চিনে না হয়তো বা চিনা জানার মধ্যে, সে করছে কি সেখান থেকে গিয়ে একটা মানে অশোভন কথা বলে দিছে এবং সেখান থেকে তার বিয়েটাই ভেঙে গেছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। বি কনসিয়াস অ্যাবাউট ইউর পার্সোনাল ডেটা সিকিউরিটি। ওকে, কখনোই কোনো রকম কনফিডেন্সিয়াল পোস্ট করবেন না ঘটার আগ পর্যন্ত। জানাতে চান বাবা হয়েছেন, জানিয়ে দিবেন, সমস্যা নেই। আপনার বিয়ে হবে, জানিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন যে আপনি কখন কোথায় যাচ্ছেন, আমি ঢাকা যাচ্ছি আজকে, আমি আজকে ঢাকা থাকবো, আমি আজকে এখন এখানে আছি, আমি ওই করতেছি সেই করতেছি, এই বিষয়গুলো শেয়ার না করাটাই বেটার। যদি আপনার পার্সোনাল ব্যাপার, তারপর আমি সাজেস্ট করবো যে বিষয়গুলো না করাটাই বেটার। এতে করে আপনার শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি আপনার যদি ফ্রেন্ড লিস্টে মানে আপনার শুভাকাঙ্ক্ষী নাও থাকে, তারা আপনার সমস্যা করতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, এটা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে। এখন আপাতত করোনা প্যান্ডেমিকের জন্য ভেরিফিকেশন একটা সমস্যা হচ্ছে, এটা কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, অথবা আপনি যদি সাপোর্ট টিমে মেইল করেন সেখানে আপনার ভেরিফাই হয়ে যাবে। এবং অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করবেন, এটা চেষ্টা করবেন অবশ্যই রাখার। ভেরিফিকেশন টু স্টেপ যেন থাকে, তাহলে হবে কি, আপনার ওটিপি যদি কারোর সাথে শেয়ার নাও করেন বা কেউ যদি আপনার সিম সার্ভার করে, তাহলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য হবে কি, যে সে যখন ঢুকতে যাক না কেন আপনার ইমেইলে সেই নোটিফিকেশনটা আসবে যে নতুন কোন একটা ব্রাউজার থেকে, নতুন কোন ডিভাইস থেকে সেটা লগ ইন করার চেষ্টা করতেছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর টু স্টেপ ভেরিফিকেশন রাখেন এবং অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে রাখেন। আর অবশ্যই প্রতিটা অ্যাকাউন্টে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলোতে একটা বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে বা কোনো অনলাইনে আমাদের কাজের ক্ষেত্রে হয় কি, যে আমাদেরকে মেইল অ্যাড্রেস কানেক্ট করতে হয়। তখন আপনি একটা কাজ করতে পারেন, হয় আপনি টেম্পোরারি কোনো মেইল কানেক্ট করবেন, কাজ শেষ ওই কাজও শেষ, ওকে। অথবা এমন একটা মেইল অ্যাড্রেস যেখানে আপনার কোনো ইনফরমেশন নাই। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যদি মেইল অ্যাড্রেসটা কোনোভাবে হ্যাক হয়,
বা যদি হ্যাকারের কন্ট্রোলে চলে যায়, এর পাশাপাশি আপনার সাথে সেখানে আপনার যদি জিমেইল হয়, সো সেক্ষেত্রে গুগল ড্রাইভ, আপনার ইউটিউব চ্যানেল, আপনার মানে এক কথা হচ্ছে গুগলের যে সমস্ত সার্ভিসে আপনার যা যা রাখছেন সব শেষ হয়ে যাবে, নিয়ে যাবে, কিছু করার নাই ওখানে। আর গুগল আপনাকে সিকিউরিটি পারপাস দিয়েছে, আপনি সিস্টেমটা নেন নাই, এটা তো অবশ্যই আপনার মানে ব্যর্থতা, তাই না? এই বিষয়গুলো রাখার চেষ্টা করবেন। এখন হচ্ছে সর্বশেষ টপিক, যেটা হচ্ছে সাইবার বুলিং। আই থিঙ্ক এটাই সর্বশেষ। সাইবার বুলিং ব্যাপারটা আসলে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। আমরা একটা বিষয় মাথায় রাখবেন, আমি সবসময় বলে থাকি যে অফলাইনে যখন কোন একজন যায় আপনার সামনে দিয়ে, তখন কিন্তু আপনি তাকে টিজ করেন না, তাকে আপনি টিজ করেন না। যদি টিজ করে থাকেন আপনার মানসিকতা সেম, এখানে আপনাকে বলে কোনো লাভ নেই। তো কেন আপনি অন্যজনের পোস্টে, আপনি অন্যজনের কমেন্টে আপনি সেখানে উল্টাপাল্টা কথা লিখতেছেন? আমাদের কাছে প্রতিনিয়ত মানে অসংখ্য এরকম রিপোর্ট আসে যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে মানে বিশ্রী সব ইনবক্স করে। আপনাকে তো ভাই যদি কেউ দাম না দেয়, আপনি কেন ওনাকে ডিস্টার্ব করতেছেন? ঠিক আছে, এই বিষয়গুলো থেকে একটু বিরত আসার চেষ্টা করবেন। দেখতে অনেক মানে ভালো মানুষ মনে হলো, পোস্টে মাশাআল্লাহ ইমানদার, কমেন্টে ইমানদার, বাট ইনবক্সে উনি মানে যা ইচ্ছা তাই করতেছে আর কি। ঠিক আছে, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। আমি একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা আপনারা কি জানেন যে কিভাবে আপনার মেসেজ রিকোয়েস্ট অফ করা যায়? আপনার অপরিচিত কেউ মেসেজ রিকোয়েস্ট করতে পারবেন না, এটা আপনি জানেন? কেউ জানেন নাকি এখানে? আর আইডিয়া আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে আপনাকে মেসেজ রিকোয়েস্টে পাঠাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনাকে কোনো রকম সাইবার বুলিং এর শিকার হতে হবে না। কারণ অনেক সময় অকথ্য ভাষায় অনেক গালাগালাজ করে, দরকারটা কি ভাই ওর গালাগালি শোনার? ঠিক আছে, উনি আমার মেসেজ পাঠাতে পারবে না, এরকম সিস্টেম করা যায়। কিন্তু ফেসবুক সিস্টেমটা আছে, প্রয়োজন আপনারা ইউটিউব থেকে দেখে যেতে পারেন, যে আজকে না দেখালাম সমস্যা নেই, সময় যেহেতু খুবই কম। তো চেষ্টা করবেন অবশ্যই ইউজারদের রেসপেক্ট করার আর কমিউনিটি গাইডলাইন্স গুলোকে ফলো করার। আর যেটা বললাম একদম প্রথম দিকে, অবশ্যই যে বাংলাদেশে কিন্তু আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, তো ব্যাপারটা খেয়াল রাখবেন। আপনি কোনো ভুলভাল করে যে একদম বেঁচে যাবেন তাও না, আপনার নামে কিন্তু সেখানে মামলা হতে পারে, আর আপনার মামলা হলে আপনার মানে লাইফে কেরিয়ার শেষ। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের সেশনের টপিক। আগামী ভাই সেশন আমার আমরা কথা একটা বলবো। কনফিউশন ছিল, হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে একটু আগে হচ্ছে আমাদেরকে দেখানো হলো যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্রোফাইল লক করার বিষয়টা। এখন সাপোজ আমি প্রোফাইল লক করলাম, বাট আমি তো সাপোজ একজন ভিকটিম, একজন আমি কাউকে অ্যাটাক করব, সে হচ্ছে তার প্রোফাইল লক করে রাখছে, কিন্তু আমি কিন্তু তার ঠিকই ইউজার আইডি কিন্তু ঠিকই ব্রাউজারে দেখতে পাচ্ছি। সেখান থেকে তো আমি তার ডেটা কালেক্ট করার একটা বড় অপরচুনিটি পাবো। না না না, এটা একটু টাফ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই জিনিসটা একটু টাফ আছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জিনিস দেখবেন, কখনো কিন্তু কাউকে ফিশিং অ্যাটাক যেটা করা হয় সেটা কিন্তু চাইলে আপনার ইনবক্স ছাড়া করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আপনার ইনবক্সে আপনাকে কানেক্ট হতে হবে সেই ব্যক্তির সাথে। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হচ্ছে মূলত আপনার মেল সিস্টেমের সাথে, যেরকম হচ্ছে আমার ইমেল না করলে আমি তার সাথে কানেক্ট হতে পারছি না, তার আইপি অ্যাড্রেসটা বের করতে সমস্যা হচ্ছে, তার ডিটেলস বের করতে সমস্যা হচ্ছে, ঠিক সেম আপনি যখন ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হচ্ছেন ততক্ষণ অবধি আপনি তার ডিটেলস বের করতে খুব একটা ইজি হবে না। ওকে, আপনি তার ওয়েবসাইট, আপনি তার ইয়ে থেকে মানে যে কি বলবো, তার ইউআরএল থেকে আপনি যাই করতে পারেন, এখন তার অ্যাকাউন্টের ইউআরএল থেকে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে তাকে অবশ্যই আপনার সাথে কানেক্ট হতে হবে। তো সেক্ষেত্রে আপনি যাতে তার ফুটপ্রিন্টিং করতে পারেন, তাকে কোনো একটা আইপি লগারের মাধ্যমে যেটা বললাম আপনাকে দেখালাম, তার ডিটেলস গুলো দেখতে পারেন, এবং সেই আইপি অ্যাড্রেস ইউজ করে চাইলে আপনি তার ডিটেলস দেখতে পারেন। আইপি অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে। আর কারো কোনো জিজ্ঞাসা? ভাই একটা অফ টপিক কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আপনি আপনার ফেস দেখাচ্ছেন কেন ভাই? আমরা তো জানি ভাই হ্যাকাররা ফেস দেখায় না, সময় হ্যাঁ, চ্যানেলে এটা মাঝে মাঝে বলছিলাম। রিপোর্ট করে। আচ্ছা, এটা একটা কারণ আছে। আমরা হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি আমরা অ্যানালাইজড, এবং আমি টিম ওনার। বাট একটা প্রবলেম হচ্ছে কি, আমি একটু আগে বলেছিলাম যে আজকে প্রথমবারের মতো আমি সেমিনারে যে ওয়েবিনার গুলো হচ্ছে সেগুলোতে ফেস দেখাচ্ছি। আগে আমি কোনো ওয়েবিনার ফেস দেখাইনি। আমি জিজ্ঞেস করেছিলাম গতকালের মিটিং এ আপনাদের অর্গানাইজারদের, ওনারা বললো যে দেখালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমার রিসেন্ট কোনো ছবি আমি সেরকম ফেসবুকে আপলোড করি না। আমার যেটা আমি সব জায়গায় ইউজ করি প্রফেশনাল ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রায় 2-2.5 বছর আগে। তো আর চলছে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাকে যদি, আমি তো সচেতন আলহামদুলিল্লাহ, আমাকে অ্যাটাক করতে গেলে কি কি করতে হবে সেটা আমি জানি, সেই কারণে সচেতন থাকতে পারি। আর কোনোভাবে আমাকে কোনো সেরকম সমস্যা করতে পারে না। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে। আর ভাই যে হ্যাকিং স্কিলস গুলা ভাই কেউ কাউকে শিখাইতে চায় না কেন ভাই? এগুলো তো অ্যাকচুয়ালি যারা মানে
দেশের জন্য লাভবান, তাই না? এই যে বাংলাদেশ ব্যাংক থেকে ভাইয়া কতগুলো টাকা নিয়ে গেল ভাইয়া, বুঝেন না? এগুলো তো অ্যাকচুয়ালি উচিত এই আমাদের বিষয়টা শেখা। হচ্ছে কি, এটা হচ্ছে আমরাই বাংলাদেশে প্রথমবারের মতো, ভালো একটা কোশ্চেন করেছেন, আমরাই বাংলাদেশে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায়, অনেকে আছেন বাংলা বুঝতে সমস্যা হয়, বিভিন্ন টার্মস থাকে, আমরা চেষ্টা করছি একদম বাংলা ভাষায় ফ্রিতে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি ক্লাসগুলো করানোর। এবং অলরেডি আমাদের 22টার মতো ক্লাস চলেছে এবং 4টা লাইভ ক্লাস হয়ে গেছে ইথিক্যাল হ্যাকিং এর উপরে। এবং আমরা চেষ্টা করছি একদম প্রফেশনাল লেভেলের। আমাদের কিন্তু কোনো রকম গাইডলাইন্স এর সেরকম টার্মস এন্ড কন্ডিশন নাই যে 3 মাসের কোর্স 6 মাসের কোর্স, আমাদের সেরকম না। আমরা চাচ্ছি একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন পড়বে, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম প্রয়োজন পড়বে, অপারেটিং সিস্টেম প্রয়োজন পড়বে, আপনার ডেটা সিকিউরিটি বিষয়টা প্রয়োজন পড়বে, প্রতিটা বিষয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে একটা গাইডলাইন বা রোডম্যাপ দেওয়ার। আমরা এর মাধ্যমে করছি কি যে ফ্রিতেই মূলত আমরা এই সেবাগুলো দিচ্ছি। তো এই কারণে যদি আপনি চান যে আপনার শেখার ক্ষেত্রে কোনো ইচ্ছা আছে বা আপনি নিজে নিজে শিখতে চান, এবং আমরা সেক্ষেত্রে আপনাকে গাইডলাইন দিতে সদা প্রস্তুত। সে কারণে করতে হবে কি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রে হেড হ্যাকার্স কমিউনিটি, সেখানে আপনাকে যুক্ত হতে হবে। সেখানে আপনি আপনার কমেন্ট করলে আমরা সেখানে যারা আছেন সবাই, আমরা ইনস্ট্রাক্টর যারা আছি আলহামদুলিল্লাহ, সেখানে আমরা রিপ্লাইগুলো দিয়ে দিই, আপনার সমস্যাগুলো সমাধান দিই, আপনার যা বুঝতে প্রবলেম হলে সেগুলো আমরা দিচ্ছি। একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে আমি প্রথমবারের মতো। ভাইয়া আয়াত রহমান ভাইয়া, আপনার ইউটিউব চ্যানেলের নামটা জানতে চাইছি। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দ্য টেকচার বিডি। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম, আমরা হচ্ছে মূলত বাইট ক্যাপসুল লিমিটেড, যেটা হচ্ছে আমাদের একটা স্টার্টআপ কোম্পানি, আমাদের সাইবার সিকিউরিটি স্টার্টআপ, যারা হচ্ছে মূলত আমরা শিক্ষা নিয়ে কাজ করছি বর্তমানে সাইবার সিকিউরিটির। আমাদের 3টে সেগমেন্ট আছে, এটা একটু বলা উচিত। 3টে সেগমেন্টের মধ্যে একটা হচ্ছে দ্য টেকচার বিডি, যেটা হচ্ছে ইউটিউবে লার্নিং প্ল্যাটফর্ম। এখানে মূলত আমরা ক্লাসগুলো এবং সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়গুলো প্রয়োজন পড়বে, অনেকে আছে ছোটখাটো কোশ্চেন করে থাকে যে ভাইয়া মোবাইল দিয়ে কি হ্যাকিং শেখা যাবে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ইনস্ট্রাকশন দিই এবং ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেখানে পাবেন। এর পাশাপাশি সেটা হচ্ছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রে হেড হ্যাকার্স কমিউনিটি, সেটা হচ্ছে মূলত আমাদের একটা হ্যাকার্স কমিউনিটি, গ্রে হেড হ্যাকারদের বাংলাদেশে অন্যতম এবং আলহামদুলিল্লাহ এখন দেশের অন্যতম বৃহৎ কমিউনিটিতে পরিণত হয়েছে আমরা। আর সেখানে আমাদের কাজগুলো হচ্ছে কি, যারা হ্যাকিং শিখতে আগ্রহী, কারণ ইউটিউবে তো ভিডিও দেখছেন, কিন্তু শেখার পাশাপাশি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আগে জিজ্ঞেস করবেন। শিখিয়ে জিজ্ঞেসগুলো করার জন্য বা সেই বিষয়গুলো সম্পর্কে গাইডলাইন বা যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা ইনফরমেশন গুলো দিই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন আমাদের। টোটাল আমরা সিটিএফ নিয়ে কাজ করি, আমরা বাগ বাউন্টি নিয়ে কাজ করি, আমরা আপনার অ্যান্ড্রয়েড মাস্টার বা আমাদের যে অ্যান্ড্রয়েড হ্যাকিং নিয়ে কাজ করি। মানে আমাদের টোটাল আমাদের স্টুডেন্টস হাবও আছে, যেখানে হচ্ছে মূলত সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং নয়, বিভিন্ন ধরনের ফ্রি কোর্স আপনার ইউডিউমে থাকতে পারে, বা আপনার বিভিন্ন ধরনের ক্র্যাক কোর্স থাকে যেগুলো আমরা পাই না সহজে, বাট মানে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি একদম ফ্রিতে। আমাদের সুবিধাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ ফ্রিতে আপাতত চলছে আর কি। আমরা চেষ্টা করছি বাংলাদেশের জন্য কোনো একটা পরিবর্তন আনার। সাইবার সিকিউরিটি সম্পর্কে মানুষের মধ্যে কুসংস্কারটা খুব বেশি, আমরা হ্যাকিং সম্পর্কে মানে খুব একটা বিষয় এরকম হয়ে গেছে যে আমরা আসলে হ্যাকিং বলতে বুঝি শুধু ফেসবুক হ্যাকিং, ইনস্টাগ্রাম হ্যাকিং, আসলে এগুলো হ্যাকিং এর পর্যায়ে পড়ে না। ততক্ষণ না পর্যন্ত আপনি কোনো সিকিউরিটিতে কাজ করতেছেন, কোনো সিস্টেম ব্রেক না করতেছেন, ততক্ষণ না পর্যন্ত কোনো ওই বিষয়টাকে হ্যাকিং বলা যাবে না। এখন নেটওয়ার্ক সিস্টেম হতে পারে, অপারেটিং সিস্টেম হতে পারে, আপনার ডেটা সিকিউরিটি সিস্টেম হতে পারে, এই আর কি। এগুলোকে আমরা পেনটেস্টিংও বলতে পারি শুদ্ধ বাংলায়, সুন্দর করে। বাংলা না সরি, ইংলিশে। অনেকে হ্যাকিং বললে হয়তো মন খারাপ করে যে হ্যাকার খারাপ। তো আমরা মূলত হচ্ছে দেশের জন্য ভালো কাজ করতেছি। আর আমাদের প্ল্যাটফর্ম আমরা মূলত বাংলাতেই সবকিছু শিখে থাকি, আর এই কারণে হয়তো আমাদের লার্নার্স অনেক বেশি। আর এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শুধু বাংলাদেশে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতের যারা প্রবাসী আছেন তারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা চেষ্টা করছি মূলত একটা সাইবার সিকিউরিটি কালচার তৈরি করার, যেটা সুস্থ কালচার, অবশ্যই কোনো কুসংস্কার নয়। এই বিষয়গুলোতে আমরা চেষ্টা করছি। ভাই পিডিএফটা কি ভাই সেশন শেষে দেওয়া হবে ভাই? আমি এটা মেইল করে দিব না হয়? ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা? সম্ভবত আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই, যদি থাকে তাহলে এখনো করতে পারেন। আচ্ছা, আর আমরা নেক্সট দুটো আরো সেশন আছে আমাদের, পরবর্তী সেশনে মূলত মাহিম ভাই বলবেন। মাহিম ভাই একটু যদি বলতেন কি কি বলবেন তাহলে হয়তো ইজি হতো। মাহিম ভাই কি আছেন? জি, আসসালামু আলাইকুম। বলে দেন। পরবর্তী সেশনে আমাদের থাকবে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, তারপর সেকেন্ড টপিক থাকবে ডার্ক ওয়েব নিয়ে, আর থার্ড টপিক থাকবে আপনার
টর নেটওয়ার্কিং নিয়ে মূলত তোমার ডার্ক ওয়েবটা ব্রাউজ করতে হয় আর টর নেটওয়ার্কিং এর ব্যাকগ্রাউন্ডের মেকানিজম গুলা। মানে হচ্ছে এক কথায় আমরা নেক্সট সেশনে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, মানে কিভাবে ওয়েবসাইট পেন টেস্টিং করতে হবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কিভাবে আপনি মানে ব্ল্যাক হ্যাটটা যেভাবে কাজ করে সেভাবে আপনি কিভাবে ঢুকতে পারবেন, জাস্ট মানে ঢুকানোর সিস্টেমটা দেখা হবে যে কিভাবে অ্যাক্সেস করতে পারেন, বাট সেই বিষয়গুলো নিয়ে কিছু হালকা রোডম্যাপ থাকতে পারে। আর তৃতীয় সেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের, অবশ্যই প্রতিটা সেশনে গুরুত্বপূর্ণ, সেটাতে আমাদের থাকবে হচ্ছে আমরা রোডম্যাপ বলবো কিভাবে আপনি এগোতে পারেন। আপনি যারা সিএসসি স্টুডেন্ট আছেন বা আইটি ব্যাকগ্রাউন্ড আছেন তারা কিভাবে আপনি নিজেদের ক্যারিয়ারটা গড়তে পারেন সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং এর জন্য, বা কিভাবে আপনারা একজন প্রফেশনাল পেন টেস্টার হতে পারেন এবং কিভাবে কাজ করতে পারেন এই ফিল্ডে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন বা হান্টিং করতে পারেন, মানে এই ধরনের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা থাকবে ইনশাআল্লাহ। তো প্রতিটা সেশনে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আজকের সেশনটা কেমন হচ্ছে জানি না, তবে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যতটুকু পারি বেসিক জানাতে আর কি। আজমাতুল্লাহ ভাইয়া রেজড হ্যান্ড, আপনি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, অনেক সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আমরা লাইক কোড আমাদের ফোনে আসে, সো একটা কেসে ধরেন ভাই ডিরেক্ট মানে কোম্পানি থেকে আসে, লাইক ডিরেক্ট গুগল টেক্সট পাঠায় বা ডিরেক্ট ফেসবুক টেক্সট পাঠায়, কিন্তু আরেকটা কেসে আবার দেশীয় জিনিসপত্র, হ্যাঁ কিন্তু বাংলাদেশি যেগুলো আসে সেখানে আবার কোডের পাশাপাশি মানে ছোট নোট লিখা দেয়, লাইক হাউ আর ইউ বা কোনো কোড লিখে দেয়, সো এগুলো কি নরমাল না অ্যাবনরমাল? আসলে বাংলাদেশের থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশ সার্ভার থেকে, আর বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করা যায়, কারণ যদি সাথে সাথে আসে তাহলে একটা বিষয় থাকে, কারণ আপনি যখন লগ ইন করতেছেন সেটা তো হ্যাকার জানবে না যদি না আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে না থাকেন, ঠিক আছে? আর অ্যাকাউন্ট অ্যাক্সেস নিলে তো ওনার পাসওয়ার্ড দরকার পড়তেছে না। না So, ভাইয়া, বিশ্বাস করতে পারেন। হয় না, তবে একবার এমন হয়েছিল যে কোড আসছিল আর নিচে ছোট করে লেখা নাও অর নেভার, তো এইসব কেস একটু মানে আচ্ছা, একটু কেমন জানি এরকম পাইনি যদি peculiar হয়। দেখতে হবে। তবে তবে এই ধরনের ব্যাপারগুলো আসলে বাংলাদেশে হ্যাঁ গ্রামীণ ফোন নাম্বার থেকে আসে, অনেক সময় আপনার রবি থেকেও আসে, বাংলালিংক থেকে আসতে পারে। তো বাংলাদেশি টেলিগ্রাম গুলো ইউজ করা আসলে এটা হচ্ছে কি সার্ভার, রুট সার্ভার বাংলাদেশি সার্ভার থেকে আসলে সেটা আসে, ঠিক আছে? এটা সমস্যার কোনো কারণ নেই। আর মানে লগ ইন করতে গেলে তো অবশ্যই টু স্টেজ ভেরিফিকেশন লাগবে, সো কোডটা দিয়ে দিবেন। আর জি, এর জি, মধ্যে okay, সচেতন থাকবেন কোনো বিষয়ে ক্লিক করার আগে আর কি, এটা সাজেশন থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আই থিংক আমাদের সকল কনফিউশনস অনেক ভালোভাবে ক্লিয়ার করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। Thank you, Sakib, Jisan Bhaiya and Mahim Safa Bhaiya for your valuable time and sharing so much information with us. And thank you everyone for joining with us today. I hope we can implement this information and from the workshop we will get ourselves prepared for our future. So. আমি আশা করছি যে আমি যেরকম অনেক বেশি এনজয় করেছি পুরো টাইমটা, সবাই এরকম এনজয় করেছে। সো ভাই অলরেডি বলে দিয়েছেন, আমি তাও আরেকবার রিপিট করছি যে আমাদের নেক্সট দুটো সেশন হচ্ছে 1 তারিখ এবং 3 তারিখ। সবাইকে বাকি দুটো সেশনও করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমরা সাইবার সিকিউরিটির বাকি ইন্টারেস্টিং বিষয়গুলো আরো ইন ডেপথে শিখতে পারি। অ্যান্ড অলসো স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার গেস্টস ফর দেয়ার ভ্যালুয়েবল টাইম। দিস ইজ ইশরাত তাসনিম ঐশী. And this is Abdul Al Nahid signing out from here today. Thank you everyone. Stay safe. Assalamu alaikum. Assalamu alaikum.